সমস্ত বন্ধু আমাদেরকে ইমেইলে, ফেসবুকের ইনবক্সে নানাভাবে নানা রকম ঘটনা পাঠাচ্ছেন, তাদের কথা এবং কৃতজ্ঞতা পোষণ করেই আমরা তাদের ঘটনাগুলো আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। তবে তানিম, যিনি আজকে তার জীবনের ঘটনা বা তার চারপাশের জগতের চেনা জানা ঘটনাগুলোকে আপনাদের সামনে উপস্থাপন করবেন, তাকে দিয়ে প্রথমে শুরু করতে চাই। অতিথি আমাদের দেব ভব, তারপরে আমরা আসলে কৃষ্ণবালক আপনি আপনাদের সবার কথায় ফিরতে চাই। তানিম, আপনি প্রথমে আমাদের সঙ্গে কোন ঘটনাটি শেয়ার করবেন এবং কেন করতে চান সেটি? ধন্যবাদ ভাইয়া আপনাকে। প্রথম যে ঘটনা শেয়ার করব এটা আসলে আমাদের অনুষ্ঠানের নাম রিলেটেড, তাবিজ বিষয়ক একটি ঘটনাই শেয়ার করতে যাচ্ছি, যেহেতু নামের সাথে মিলছে। ঘটনাটা শেয়ার করব কারণ এটা হচ্ছে গিয়ে একেবারেই আমার নিজের চোখে দেখা একটা ঘটনা, এক্সপিরিয়েন্স। আমার নিজের সাথে না ঘটলেও আমার খুব কাছের একজনের সাথে এই ঘটনাটা ঘটেছে, এই কারণেই শেয়ার করব ঘটনাটার প্রেক্ষাপটটা 2014 সালের দিকে, 2014 সালের বরিশালের ঘটনা। আমি স্পেসিফিক লোকেশনটা উল্লেখ করব না, যেহেতু কিছু বাধ্যবাধকতা সবসময় থাকে এইসব ক্ষেত্রে আর কি। এই ঘটনাটার যে ক্যারেক্টারটা হচ্ছে আমার এক রিলেটিভ, আমার খালু। সে আমার খালু অসুস্থ ছিলেন বেশ কিছুদিন, সেটা 2007 সাল থেকে সে অসুস্থ। কিন্তু এমন একটা অবস্থা, সে যে অসুস্থ, প্রথম দিকটায় যেটা হয়েছে যে সে অসুস্থ কিন্তু কোনো ডাক্তার তার অসুখটা নির্ণয় করতে পারছিল না, কি হয়েছে কেন হয়েছে। এর আগে একটু প্রেক্ষাপট যেটা বলা হচ্ছিল, তাদের আসলে বেশ অনেক জমি জমা ছিল। জমি জমা থাকার কারণে সেটার ভাগ বাটোয়ারা বা গ্রাম্য যেই ব্যাপারগুলো থাকে আর কি, গ্রাম্য ব্যাপারে জমি জমার ভিতরে তার যে সাথে অনেকেই ইনভলভ থাকে এই জিনিসগুলোর সাথে। তো মূলত আসলে এই কেন্দ্রিকই ঘটনা। তো যেভাবে যাচ্ছি আর কি, তো খালু অসুস্থ হয়ে পড়েছেন। অসুস্থ হওয়ার পরে অনেক ডাক্তার দেখানো হয়েছে, বরিশাল, ঢাকা, এমনকি ইন্ডিয়াও নিয়ে যাওয়া হয়েছে উন্নত চিকিৎসার জন্য। কিন্তু তারাও আসলে ডায়াগনোসিস করেছে এবং বলছে যে আসলে এই সমস্যাটা তারা ধরতে পারছে না। বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্টাল যে জিনিসগুলো তারা সেটা নিয়ে করতে চাচ্ছে, বিভিন্ন ওষুধ দিচ্ছেন, পত্র দিচ্ছেন, হচ্ছে না, কাজ করছে না। তো এইভাবে শুরু করে প্রায় 2011 সাল পর্যন্ত তার এই চিকিৎসাগুলো চলে। যখনই দেখা যাচ্ছে যে কোনো থেকেই কোনো উন্নতি হচ্ছে না বা কোনো একটা সুবিধা পাচ্ছে না তারা, তখন আমাদের ওইখানে একজন হুজুর ছিলেন, সে তার উস্তাদ, যে তো সে একটা ঠিকানা বলে তার উস্তাদের, যে সেখানে সে যোগাযোগ করতে বলে, হয়তো সে আমাদের কোনো সাহায্য করতে পারবে এই বিষয়টা, সে একটা পরামর্শ দেয়। তো যথারীতি সেই উস্তাদের কাছে যাওয়া হয়। সেও বেশ মুরব্বী একজন লোক ছিলেন, প্রায় 60 আপ বয়স এরকমের। তো সে যখন দেখে, সে বলছে আচ্ছা, তো আপনারা আপনাদের নামটা রেখে যান এবং রোগী সম্পর্কে কিছু জিনিস, সে একেবারেই বেসিক কিছু জিনিস, যেগুলা নাম, বাবার নাম, মায়ের নাম, এই রকমের কিছু বেসিক জিনিসগুলো সে জানে। বলছে আপনারা 2 দিন পরে একটা সময় দিয়েছে, যে আমি এর পরে আপনাদেরকে আসবেন, আমি জানাবো। তো যথারীতি আমরা 2 দিন পরে যাই। 2 দিন পরে যাওয়ার পরে সে যেই কথাটা বলে, এই কথাটা একটু উইয়ার্ড ছিল। এইরকমের ছিল যে আমার ওই খালুকে জমি জমার ব্যাপার, জমি জমার স্বার্থের ব্যাপারে তারই কোনো এক আত্মীয়, সেই আত্মীয় তাকে কোনো এক ভাবে তাবিজ করেছে, যেটা গ্রামের ভাষায় বলে তাবিজ, বা আমাদের ইসে বলে, ওটা বলে। তো প্রথম দিকটা হচ্ছে কি, আমরা আসলে গ্রামগঞ্জের মানুষগুলো এগুলো শুনতে শুনতে অভ্যস্ত। কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে আসলে এই জিনিসটা সত্যি হয়, বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে, কারণ এগুলোর বিষয় সাথে তো অনেক সময় টাকা পয়সার বিষয় জড়িত থাকে। তো এই জন্য হচ্ছে আমরা তো জিজ্ঞাসা করলাম যে আসলে কেন, কি জন্য বা কারা করেছে। এখন সে ওটা রিপ্লেতে যেটা বলেছিল যে আসলে এটা বলা যাবে না, কে করেছে, কিভাবে করেছে, এটা বলা যাবে না।
তবে আপনারা যেটা করতে পারেন যে আপনারা নিজেরা যদি কোনো থাকে সেটা করতে পারেন। আর সে কিছু তদবিরের কথা বলেছে, কিন্তু সে যে তদবিরটার কথা বলেছে সেটা ছিল গিয়ে যে আমাদের 7টা দিঘি, মানে যাদের নামের সাথে দিঘি আছে, এই ধরনের 7 জায়গা থেকে পানি আনতে হবে এবং ওই 7 জায়গা থেকে পানি আনার পরে একটা 7 রাস্তার মোড়ে বসে সেটা দিয়ে গোসল করতে হবে। এরকম একটা সে একটা তদবির যেটা বলে আর কি গ্রামের ভাষায়, একটা পন্থা সে বলে, আসলে একটা পন্থা সে বলে। তো যথারীতি ওইখানে মানে বিভিন্ন 7টা জায়গা থেকে দিঘি নাম যুক্ত যে 7টা এইরকমের 7টা জায়গা থেকে পানি নিয়ে আসা হয়। তো নিয়ে আসার পরে সে ওইখানে করে, তো দেখা যাচ্ছে প্রাথমিক সময়ে খালুর ওই হুকটা ঠিক হয়ে যায়। ঘটনাটা এখানে শেষ হলে আসলে ভালো হতো। ওইটা থেকে সে রিকভার করার পরে প্রায় 2 বছর পর্যন্ত সে মোটামুটি একটু ভালোই থাকে। ওই সময় আবার সে একটা তাবিজ দিয়ে দেয় যে আপনি এইটা সবসময় ব্যবহার করবেন, ব্যবহার করার পরে যেন কখনোই যেন এটা আপনার কাছ থেকে না ছুটে যায় আর কি। তো খালু আসলে কাজ করতো, খালু ছিল যে সার্বিয়ার যাকে বলে গ্রামে জমি জমা মাপার, সে সেই কাজটা করতো। তো কাজ করার সে বিভিন্নভাবে তো বিভিন্ন জায়গায় তার যাওয়া আসা মুভিং করা লাগতো ন্যাচারালি তার কাজের জন্য। তো কোনো একভাবে সে একদিন কাজ করে আসার পরে দেখছে সে সেই তাবিজটা আর পাচ্ছে না, তাকে যে তাবিজটা দেওয়া হয়েছিল সে তাবিজটা সে আর পাচ্ছে না। তো সে খুব চিন্তাগ্রস্ত হয়। এর ভিতরে যেটা হচ্ছে, তাবিজটা না পাওয়ার পরে হুজুরের সাথে আবার যোগাযোগ করা হয়। তো হুজুরের সাথে যোগাযোগ করার পরে হুজুর বলছেন যে হুজুরের সাথে যোগাযোগ করা হলে হুজুর আবার ছিলেন না ওইখানে, ওই সময় সে ছিলেন না। সে আবার ওই যে একটা মসজিদ তো বিভিন্নভাবে চেঞ্জ হয়, সে ওইভাবে সে চলে গেছেন এবং তারকেও ওইভাবে আসলে ট্রেস করা যাচ্ছিল না আর কি। আচ্ছা। তো এই কারণে ওই হুজুরকে খুঁজতে খুঁজতে আসলে একটু সময় হয়ে যায়। এর ভিতরে দেখা যাচ্ছে খালু আবার অসুস্থ হয়ে পড়ে এবং সেই অসুস্থতা, সে আগের যে অসুস্থতা ছিল অনেকটা সেরকমেরই, কিন্তু এবার তার থেকে আর একটু প্রকট এবং দেখা যাচ্ছে সে খুবই দুর্বলতা অনুভব করছে। খুবই দুর্বল ছিল, আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছিলেন। মাথার একটা ঝিমঝিম ব্যাপার ছিল আর কি, সবসময় কোনো কাজে সে কনসেন্ট্রেট করতে পারছে না এবং কাজ করতে গেলেই খুব মানে ইসে হচ্ছে। তো সবাই ভাবছে সাধারণ দুর্বলতা বা এরকমের একটা সমস্যা যে হতেই পারে, একটু বয়স হচ্ছে আস্তে আস্তে এরকম ছিল। কিন্তু আসলে ব্যাপারটা খুব ন্যাচারাল ছিল না, অনেক ফাস্ট হচ্ছিল ব্যাপারটা আর কি। যে জিনিসটা ছিল একটু উইয়ার্ড, অনেক ফাস্ট হচ্ছিল আস্তে আস্তে। কারণ খালু একেবারেই মানে প্রায় একেবারেই শুকিয়ে গিয়েছিলেন এবং কিছুদিন মানে একেবারে খুব কম একটা সময়ের ভিতরে তাকে যেটা দেখা যাচ্ছে যে আগের যে মানুষটার বর্তমান মানুষটা খুবই একটা মানে অনেক পার্থক্য একটা দেখলেই বোঝা যাচ্ছে যে ব্যাপারটা স্বাভাবিক ছিল না। তো আবারও সেই ডাক্তারের কাছে নেওয়ার পরে ডাক্তার যথারীতি বলছেন তারা আসলে কোনো খুঁজে পাচ্ছেন না। মোটামুটি ডাক্তারি পরিভাষায় যত রকমের টেস্ট করা যায় তারা মোটামুটি সবটাই চেষ্টা করেছেন, কিন্তু কোনোটাই ওইভাবে কোনো ফলপ্রসূ কোনো একটা সমাধানে তারা কেউই আসতে পারেননি। এরপরে ভাগ্যক্রমে এই যে একটা সময় ছিল ওই সেই এর ভিতরে একটু ছিল আমাদের গ্রামের যে হুজুর ছিলেন, আবার সে এর মাঝখানে সৌদি আরব যাচ্ছিলেন উমরা করার জন্য আর কি। যার কারণে তার সাথে কমিউনিকেট করার পরে তাকে যে খুঁজে পাবো ওইভাবেও ওই হুজুরকে আর লোকেট করা যাচ্ছিল না আর কি। মানে ওই যে তার যে ওস্তাদ, তার কাছ থেকে আমরা মোটামুটি তো বিচ্ছিন্নই ছিলাম এই ডিফারেন্সের কারণে। এর মাঝখানেই আসলে এই খুব তাড়াতাড়ি এই ঘটনাটা ঘটছে। এর ভিতরে যেটা হয়েছে যে ওই তো হচ্ছে, এরপর ওই সে আসছেন, এরপরে সেও বলছেন তার যে ওস্তাদ চলে গেছেন সে ওটা করে নেই, সে খবর নিয়ে তারপর জানাবে। সে 3 দিনের মধ্যে তার ওস্তাদের সাথে কথা বলে তার অ্যাড্রেস নিয়ে জানিয়েছেন। আমরা আবার সেখানে গিয়েছি, ওই জায়গাটা একটু দূরে ছিল আর কি, বরিশাল থেকে একটু দূরে বলতে সে চিটাগাং এর একটা অঞ্চলে করছেন। তো চিটাগাং যথারীতি আমরা সবাই একটা প্রস্তুতি নিয়ে চিটাগাং যাওয়ার, আমরা বলতে আমাদের ফ্যামিলির মেম্বার যারা আছে তারা গিয়েছেন। যাওয়ার পরে ওই হুজুরের সাথে কথা বলার পরে হুজুর আবার
সে তো খুবই করলো যে আপনি এই তাবিজটা কেন হারিয়ে ফেললেন, তাবিজটা তো আপনাদের কোনো মতেই হারানো উচিত ছিল না, কারণ যেহেতু এটা এই ছিল আর কি, একটা এফেক্ট ছিল। তো সে এর ভিতরে ই করছেন, এখন সে আবার সেই আগের মতো সময় নিচ্ছেন যে আচ্ছা ঠিক আছে, আপনাকে আমি সবকিছুই তো জানি, আপনারা আগে সময় দেন, আমি একটু দেখি আবার কি করা যায়। তো সে সেই সময়টা নিলেন। পরের দিন আমরা তো সবাই এখানে চিটাগাঙে ছিলেন আর কি সবাই, তো পরের দিন সময় নিলেন। এরপর সে যে তথ্যটা বলছে এই তথ্যটা ছিল বেশ উইয়ার্ড। সে যখন ওই যে দিচ্ছে, সে যখন সুস্থ হয়ে গেছেন, এরপর সেই সেবাল কোনো একটা জায়গা থেকে তাকে একটা তাবিজ করা হয়েছে। তাবিজটা মানে বলা হয়েছে এমন ভাবে, তাবিজটা কোনো একটা মাছের সাথে বাঁধা, মাছ, হ্যাঁ কোনো একটা মাছের সাথে বেঁধে সেই মাছটা পানিতে ছেড়ে দেওয়া হয়েছে। এখন সেই পানিতে আসলে কোনো পুকুর নাকি কোনো নদী, এটা আসলে বলা যায় না আর কি। আর একটা কথা সে বলেছেন, এটা কোনো একটা গাছের সাথে বাঁধা এবং গাছটা এটা বাড়ির কাছাকাছি আছে। এখন বাড়ির কাছাকাছি অনেকগুলা গাছই থাকে, তারপরও তারা যথাসাধ্য চেষ্টা করেছে, যতগুলা এর ভিতরে আসলে খুঁজতে ছিল। কিন্তু ওই সময় যেটা হচ্ছে তাকে বলা হয়েছে, কিন্তু সে বলছে আসলে এইবার মানে আমাদের আশাটা বা ওই তাবিজটা যাওয়ার কারণে ব্যাপারটা এতখানি লেট হয়ে গেছে যে আসলে এখন মানে সে চেষ্টা করবে, কিন্তু সেটার ফলাফল সম্পর্কে সে আসলে অতটা দিতে পারছে না, এনশিওর করতে পারছে না যে পসিবল কিনা আর কি। তো এরকমের তো আমরা মোটামুটি তার উপর থেকে তো বিশ্বাস হারিয়ে ফেলার মতোই একটা অবস্থা আর কি, কারণ যেহেতু একবার সেই করছে, তারপর আবার সে বলছেন, এখন হয় না যে বেটার একটা অপরচুনিটি দেখার জন্য, তো সে একটা আমরা একটা বেটার অপরচুনিটি খুঁজতে অন্য একজন হুজুরের কাছে গিয়েছিল আর কি। তো সেই হুজুর এরকমের স্পেসিফিক না বললেও বলছে হ্যাঁ এর উপর অন্য কোনো মানুষের একটা অন্য কোনো কিছুর একটা প্রভাব আছে এবং অন্য কোনো মানুষের দ্বারা সে ক্ষতিগ্রস্ত, কিন্তু এরাও আপনারা এমন লেট করে ফেলছেন বা এমন একটা ভাবেই করা হয়েছে যে আসলে এটার সমাধানটা তারাও কঠিন, হ্যাঁ কঠিন, সেও ওইভাবে করতে পারছে না আর কি। তো এইভাবে যাচ্ছিল। কালু আস্তে আস্তে অসুস্থ হচ্ছিলেন আর কি। তো একটা সময় 2014 সালের লাস্টের দিকে সে অসুস্থ হতে হতে একে প্রায় বিছানায় আর কি, তো চলাফেরা সে করতে পারছে না। এর ভিতরে আসলে ইন্ডিয়া থেকেও 2বার করা হয়েছে, সেখান থেকেও তেমন কোনো ফলাফল করতে পারে নাই। তো 2014 সালের সেপ্টেম্বরের দিকে হঠাৎ করে খালু বেশি অসুস্থ হয়ে যায় আর কি। তো অসুস্থ হওয়ার পরে সে ওই এক রাতে আল্লাহ তাকে মারা যান আর কি। তো যেদিনকে মারা যান ওই দিনকে সবচেয়ে মানে ঘটনা যেটা আমরা তো আগে শুনেছি, অনেকটা বিশ্বাস ছিল অনেকটা অবিশ্বাস ছিল, যার কারণে বিভিন্ন ডাক্তারের কাছে যাওয়া বা করা। যেদিনকে মারা যাচ্ছেন আমাদের ওইখানে একটা কবরস্থান ছিল, ওই বাড়ির পাশে একটা কবরস্থান ছিল, কবরস্থানের পাশে একটা পুকুর ছিল। তো ওই পুকুরটা ছিল অনেকটা পরিত্যক্ত, ওই রকমের কেউ ব্যবহার করতো না, ওই রকমের একটা পুকুর। কবরস্থানের আশেপাশে সাধারণত মানুষ তেমন যায় না। তো সেই যেদিনকে ওরকম মারা গেল সেই রাতেই, মানে যখন সে মারা গেল ঠিক তখনই আর কি, তখনই 2টা নারিকেল গাছ একসাথে ভেঙে পড়ছে। 2টা নারিকেল গাছ, কোনো ঝড় নেই, কোনো বাতাস নেই, একেবারে মাছ বরাবর নারিকেল গাছটা ভেঙে পড়ছে। এবং পরের দিন সকালে পুকুরে একটা শিং মাছ পাওয়া যায়, গলায় তাবিজ বাঁধা একটা, এবং ওই গাছ 2টার মাঝখানে 2টা তাবিজ ছিল। তো আসলে এই ব্যাপারগুলো অনেকে তো বিশ্বাস করে না, করতে চায় না, কিন্তু এই জিনিসগুলো যখন চোখের সামনে ঘটে তখন তো ভয় লাগে আসলে মানুষগুলা কিভাবে আসলে। তার মানে উনি যেটা বলেছিলেন সেটাই সত্যি হলো, সেটাই সত্যি হয়েছে আর কি। মানে একটা মাছের সঙ্গে একটা তাবিজ বাঁধা আছে, মাছের সাথে একটা তাবিজ বাঁধা ছিল, আর 2 গাছের কটুরিতে 2টা তাবিজ ছিল আর কি। কিন্তু যেহেতু কবরস্থান আর গাছ তো আসলে ওইভাবে আইডেন্টিফাই করা যায় না, আর মাছকেও তো খুঁজে পাওয়া যায় না, যার কারণে আসলে এটার প্রোটেক্টিভ ওই রকমের কোনো
পদক্ষেপ নেওয়া যায় না। তার মানে হচ্ছে যে ওই জমি জমা সংক্রান্ত যে বিরোধ সেটারই আসলে ফল হলো এটা শেষ হ্যাঁ, পর্যন্ত। এইরকমেরই আমাদের আসলে চিন্তা আছে, ধারণা একটা মানে এরকমের যে এরকমেরই কোনো একটা ব্যাপার আর কি। তাহলে মানে খালু আসলে যে রকমের লোক ছিলেন যে তার লিটারালি তার সাথে সাথে ওইভাবে কারো ঝগড়া হতো না, ঝগড়া করার সে ছিল না, এবং তার একটা সুনাম ছিল, সবাই তাকে চিনতেন এক নামে। এমনকি গ্রামের যে সালিশ যেটা হওয়ার সেখানে সে নিয়মিত ছিল আর কি, একটু প্রভাবশালী ভালো মানুষ হিসাবেই জানতেন, সব ওইভাবেই জানতেন। আর মানে আমার দেখা মতে ওইভাবে তার কোনো ঝগড়া বিরোধ ছিল না। জমি জমার বিষয়টা হচ্ছে গিয়া জমি জমার বিরোধ ওই যে কিছু মানে আমাদের যেটা মানে একটু লোভাতুর বিষয়ে যেগুলা থাকে ওইখান থেকেই আসলে ধারণা করা। একজন মোটামুটি ঠান্ডা মেজাজের লোক যার তেমন কোনো শত্রু নাই, যেখান থেকে এরকম একটা মানে কে তার এরকম একটা ক্ষতি করবে তাবিজের মাধ্যমে, এটা একটা ধারণা করা যে হয়তো জমি জমার কোনো সংক্রান্ত কোনো বিষয় আর কি। কিন্তু আসলে যারা করেছে তারা খুব শক্ত তাবিজও করেছিল এবং যে কারণে তাকে শেষ পর্যন্ত মৃত্যুবরণ করতে হয়। হ্যাঁ, এবং এটা তো মানে কন্টিনিউ ছিল একটা সময় থেকে শুরু করে মাঝখানে সে তো ঠিকই হয়ে গিয়েছিল আর কি, কিন্তু ওই তাবিজটা হারানোর পরে এরপরে আসলে ওটা রিকভার করা যায় নাই। প্রথমবার হয়তো তারা সতর্ক হয়ে গিয়েছিল, পরের বার তারা একটু বেশ আরো বেশি স্ট্রং কোনো কিছু করেছে। তানিম, আপনাকে ধন্যবাদ। আপনার কাছ থেকে প্রথম ঘটনা শুনেছি আমরা, নিশ্চয়ই আপনার কাছ থেকে আরো অনেক কিছু শুনবো। তবে যারা আমাদের সঙ্গে আছেন নানা রকম ভাবে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে কানের অন্ধর দিয়ে মনের বন্দরে এবং আমাদের SMS প্যানেলে নানাভাবে আমাদের সঙ্গে আছে, তাদের কথা একটু বলতেই চাই। যেমন প্রথমে আমরা বলি যে আমাদের পোস্ট যারা শেয়ার করেছেন এবং শেয়ার করে আরো অনেক মানুষকে আমাদের সঙ্গে যুক্ত করেছেন। যদিও এখন বিশ্বকাপ ফুটবল চলছে, তুমুল উত্তেজনার খেলা, এত কিছুর মাঝখানেও যারা আসলে শুধুমাত্র তাবিজের জন্য 2 ঘন্টা সময় নির্ধারিত করেছেন এবং যারা অপেক্ষায় ছিলেন এবং যারা এখনো শুনছেন আমাদেরকে, তাদের কথা একটু বলতেই হয়। মুরাদ আহমেদ, তিনি আমাদের এই পোস্ট শেয়ার করেছেন। সাদিক হোসাইন, রিয়েল হিরো, আনারুল সরকার, অর্ণব খান, নিচের দিকে নামছি, অর্ণব খান অনেকবার আমাদের পোস্ট শেয়ার করেছেন অনেকগুলো গ্রুপে। এমডি সাকিব, অর্ণব খানের কথা বলেছি আমরা। হৃদয় মোল্লা অনিক, রাজু হোসেন বলেছেন যে অনেক দিন পর শুনছি, সবাইকে শোনার জন্য অনুরোধ করছি, সবাই মিলে শোনার মজাটাই আলাদা। আসলেই তাই। ফারজানা সিদ্দিক বৃষ্টি, তিনি আমাদের পোস্ট শেয়ার করেছেন। আসিফ আল আকাশ, আজকেও তিনি আমাদের সাথে আছেন। সাদিক হোসাইন, অনন্ত কুমার সাহা, LTJ সুমন, সুমন আমাদের পোস্ট শেয়ার করেছেন। ফাহিম আল শাহরিয়ার, তিনিও আমাদের পোস্ট শেয়ার করেছেন। জানে আলম, MDAS, এরকম আরো অনেক বন্ধু, যতবারই নাম পড়ছি ততবারই নতুন নতুন বন্ধুর নাম এই শেয়ার করার তালিকায় যুক্ত হচ্ছে। আমরা একটু আমাদের ফেসবুক পোস্টগুলোর দিকে যাই, কমেন্টসগুলোর দিকে যাই, যারা আমাদের সঙ্গে কমেন্ট করে যুক্ত আছেন। একেবারেই শেষ কমেন্ট থেকে শুরু করতে চাই। যেমন মেহেদি হাসান শাওন বলেছেন যে আমি একদিন আমাদের একটা গাছে তাবিজ পেয়েছিলাম। আসলে মানে ব্যাপারটা এরকম, যে কথাটাই তানিম বলছিল এরকম ঘটনা কিন্তু আছে জন্যই কিন্তু আসলে ঘটনাগুলো কালে কালে যুগে যুগে নানাভাবে সবার সামনে এসেছে। যেমন ছোটবেলা ভয় পেলে তাবিজ বেঁধে দেওয়া হতো। আমাদের শৈশবে আমাদের প্রত্যেকের কোমরে এক ধরনের কালো ধাগা বেঁধে দেওয়া হতো এবং সেখানে এক ধরনের তাবিজ পরিয়ে দেওয়া হতো, যে মানে এমন কোনো কিছুর আসর থেকে আমাদেরকে দূরে রাখা বা মুক্ত রাখা। সেজন্য অনেক রকম ঘটনা আছে। সন্ধ্যাবেলা ঘর থেকে খোলা চুলে মেয়েদের বের হতে বারণ, এরকম অনেক রকম ট্যাবু আমাদের এই সমাজ সভ্যতার মধ্যে আছে জন্যই কিন্তু এগুলো আমাদের এই তাবিজ, এবং আছে জন্যই কিন্তু আমরা এই কথাগুলো বলি। SK শরীফ আছেন, ভাইয়া কেমন আছেন? ভালো আছি। সুজন চন্দ, ভালো লাগছে। কিউট পাগলি আছেন আমাদের সাথে। আফ্রিদি তুহিন আছেন আমাদের সঙ্গে, তিনি অ্যাপ দিয়ে শুনছেন আমাদেরকে। SK শরীফ আছেন। শেখ সাদমান সাদাফ, তানজিম আল জুবায়ের, ভাইয়া অনেক অনেক ভয় লাগছে। আলমাস হোসাইন, তিনি আছেন জেউ থেকে, তিনি আমাদেরকে শুনছেন। আফ্রিদি তুহিন, তিনিও অনেকবার লিখেছেন যে তিনি আমাদেরকে শুনছেন, অ্যাপ দিয়ে শুনছেন। আমরা আরেকটু নিচের দিকে যাই, যত রকম নাম পড়া সম্ভব পড়ে নেব, কারণ একটু পরে যে ব্রেক আছে সে ব্রেকের পরে এসে কৃষ্ণ বালক আপনাদের সাথে কথা বলবে। এমডি সজীব খান আছেন, তিনি নবিয়াবাদ থেকে শুনছেন। শাকিল হোসেন সাজু, আশফাকুল আলম ফয়সাল আরও লিখেছেন। আর যে সজীব বলেছেন যে গাজীপুর শফিপুর থেকে তিনি আমাদেরকে শুনছেন, কাপাসিয়া ফুলবাড়িয়া থেকে শুনছেন, এবং তিনি বলেছেন তার জীবনে অনেক ঘটনা আছে যা তিনি রেডিও অফিসে এসে বলতে চান। ইমেল ও লিখতে পারি না, সামনে শুক্রবার
আচ্ছা, আমি জানি আপনার কথাগুলো হয়তো অনেক গুরুত্বপূর্ণ, কিন্তু সেই কথাগুলো আমাদের কাছ পর্যন্ত এসে না পৌঁছালে আমরা জানবো কিভাবে। অদিত যারা আমাদের সঙ্গে আছেন, আমি মারিয়া শুনছেন, আমাদের সঙ্গে আছেন প্রত্যয় হিরণ, তিনিও আছেন কাপাসিয়া ফুলবাড়িয়া থেকে। আরো কিছু নাম পড়তে চাই। মোহাম্মদ আহমেদ রাসেল আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন মারুফ আর ফারহান, জিডি জাহাঙ্গীর আলম শুনছেন প্রত্যেক শনিবার শুনি ভাইয়া উত্তরা থেকে, অনেক ধন্যবাদ। সাগরা চৌধুরী তিনিও আমাদের সঙ্গে আছেন। হোসাইন রাজু একা একা শুনছেন রুমের লাইট অফ করে, বাট ভয় লাগছে না, ভয় পেতে চাই। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আরো বেশি ভয় দিলে ভালো হতো। আপনার এই পরামর্শ আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। আপনার প্রোফাইল পিকচার দেখে আমরা একটু ভয় পেয়েছি, নিশ্চয়ই আপনি ভয়ের জন্য অপেক্ষায় থাকেন, ভয় আপনি হয়তো বা পাবেন। এমডি সাকিব আমাদের সঙ্গে আছেন ঢাকা থেকে, তিনি আমাদেরকে ভালোবাসা দিয়েছেন। এমডি আলামিন হোসাইন বলেছেন খুবই ভালো লাগছে এবং তার ভয়ও লাগছে। অনেকের লাগে, অনেকের লাগে না। যাদের লাগে তাদের হয়তো বা একটু ভয়ের অনুভূতি বেশি, এবং যাদের লাগে না তারা হয়তো বা অনেক বেশি সাহসী মানুষ। আমরা দুপক্ষকেই আমাদের সঙ্গে রাখতে চাই, কারণ সাহস এবং ভয় পাশাপাশি অবস্থান করে। রেদওয়ান হোসাইন তানভীর আছেন আমাদের সঙ্গে, অরনিল হোসেন রনি আছেন, রাতের পাখি আছেন, অনন্ত কুমার সাহা আছেন। ভাই, আমাকে যদি কেউ তাবিজ করে তারপরে কি জানি না, আপনি লিখে পাঠালে আমরা সেটা আপনাকে উত্তর দেওয়ার চেষ্টা করব। এমডি ইমন খান আছেন, বিনতে স্বপ্ন আমাদের সঙ্গে আছেন, কেমন আছি জানতে চেয়েছেন, প্রথম শুনছেন আমাদেরকে। তাহসান ইসলাম শাওন তিনিও আমাদের সঙ্গে আছেন। কাব্যরাজ তিনি আমাদের সঙ্গে আছেন। আলমাস হোসাইন, এসকে শরীফ, এরকম অনেক অনেক নাম, শত শত নাম। একটি কথা শুধু বলতে চাই, যারা SMS করছেন বা যারা আমাদেরকে ফেসবুকে কমেন্ট করছেন, নিশ্চয়ই কৃষ্ণবালক সে কমেন্টগুলো শোনার পরে একটা অন্যরকম অনুভূতি কাজ করে আপনাদের ভেতরে। যখন নিজের নাম আপনি ইথারে শোনেন রেডিওতে, তখন নিশ্চয়ই একটা অন্যরকম ভালো লাগা কাজ করে, এবং সেই ভালো লাগা কাজ করার পরে কিন্তু আপনি হয়তো বা নতুন করে আবার লিখতে আগ্রহ প্রকাশ করেন। সে কারণেই মনে করবেন যে কৃষ্ণবালক আপনাদের প্রত্যেকটা SMS, প্রত্যেকটা কমেন্ট পড়ে। হয়তোবা সবকিছু আমরা অন এয়ারে পড়ে শোনাতে পারি না। যাদের নাম বলেছি তারা নিশ্চয়ই খুশি হওয়ার যে অনুভূতি সেটি জানতে চাই। আমাদের SMS পড়তে চাই। আকবর হক বলেছেন আই লাভ তাবিজ। আমাদের সঙ্গে আছেন অর্ণব ভাই, কেমন আছেন জানতে চাইছেন। রাফি আহমেদ বলেছেন খুব ভালো লাগছে, আমি এবং আমার GF শুনছি। ধন্যবাদ আপনাদের দুজনকেই। নাজনীন আছেন, তিনি আমাদের নতুন বন্ধু, অনেক নতুন বন্ধু, নতুন করে প্রতি শনিবার আমাদের সঙ্গে যুক্ত হন। লোহরি আছেন উত্তরা থেকে। ওকে, বিশ্বকাপে কোন টিম আমরা, এটা একেবারেই অপ্রাসঙ্গিক, তারপরেও এটা নিয়ে আলোচনা করব, তবে এখন নয়। ভাই, আমি ও আমার ভাই খেলা দেখতে দেখতে শুনছি। যে বললাম যে বিশ্বকাপ যখন চলছে, সেই উন্মাদনার মাঝখানে যখন তাবিজ ঢোকে, অনেকে একটি বাদ দিয়ে অন্যটি শোনেন বা দেখেন, আবার অনেকে একসঙ্গে দুটি দেখার চেষ্টা করেন। ভাই, আমাকে চিনছেন, আমি তাবিজ পাগল আব্দুর রহমান রিঙ্কু, যে কিনা তাবিজ কখনো মিস করে না, বাট SMS করি। আমার ফ্রেন্ড এমডি কাজলও শুনছে আমাদের সঙ্গে। দুজনকে ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য, শোনার জন্য। রফিদ আছেন আহমেদাবাদ থেকে, আহমেদবাগ থেকে তিনি আমাদের সঙ্গে আছেন। ঢাকা, তিনি বলেছেন আমাদেরকে ভালোবাসেন। রফিদ আমাদের সঙ্গে ভালোবাসা জানিয়েছেন। আমাদের সঙ্গে আছেন রাইহান, চকবাজার ঢাকা থেকে। ঈদের স্পেশাল শো দেখানো হয়নি কেন? তাবিজ প্রথমত আমরা দেখাই না, আর দ্বিতীয়ত আমরা মনের চোখে দেখাই। আর ঈদের সময় আসলে আমরা চাইনি যে আমাদের কৃষ্ণবালক বা আমাদের সবার জন্য কোনো ভয় বা ভীতির অনুভূতি তৈরি হোক। আমরা চেয়েছিলাম যে ঈদ অনেক আনন্দের, ঈদ সুখের, সেটি সুখ এবং আনন্দের মধ্যেই থাকুক। সিয়াম আছেন ঢাকা থেকে। হ্যালো ভাইয়া বলেছেন যে মারিয়া মুন্নি আছেন সাভার থেকে। আজকে রাতটার জন্য ওয়েট করে থাকি, অনেক ভয় পেতে চাই। আই লাভ তাবিজ। মেহরাব হোসাইন আছেন কোনাবাড়ি থেকে, তাবিজ ফ্যান। রূপা আমাদের সঙ্গে আছেন। সজীব আহমেদ, খুব ভয় করছে, একা শুনছি, ব্যাকগ্রাউন্ড মিউজিকটা খুব ভয়ানক সাউন্ডের। অনেক রকম মতামত আছে ব্যাকগ্রাউন্ড মিউজিক নিয়ে। অপু আছেন নারায়ণগঞ্জ থেকে। অর্ণব আছেন আমাদের সঙ্গে। শাকিল আছেন ধামরাই থেকে। লহরি আমাদের সঙ্গে আছেন উত্তরা থেকে। সাকিব আরিয়ান আমাদের সঙ্গে আছেন, তার ডাকনাম হিমু, সাভার থেকে তিনি আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে আছেন একজন বাংলা SMS করে পাঠিয়েছেন, সেটি আমরা পড়তে পারছি না। প্রদীপ আছেন গাজীপুর থেকে। সজীব দরবেশ আছেন ভাওয়াল গাজীপুর থেকে। রাইহান আছেন ওকে, অনেকগুলো SMS পড়েছি আমরা।
আগেই বলেছি যে আসলে কৃষ্ণবালক আজকে আপনাদের সঙ্গে অবশ্যই তার ঘটনাগুলো শেয়ার করবে, এবং প্রথম যে ঘটনাটি শেয়ার করতে চাই সেটি হচ্ছে আফ্রিদি তুহিন, যিনি প্রতি শনিবার আমাদের জন্য কোনো না কোনোভাবে গল্প বা ঘটনা লিখে পাঠান, এবং তার সেই ঘটনা সত্যি সত্যি আমাদেরকে বেশ রোমাঞ্চিত করে। তার জানার হাত ভালো, লেখার হাতও মন্দ নয়। তারটি আমরা শোনাবো, তবে তার আগে কৃষ্ণবালক এবং তানিমের সঙ্গে এবং সেই সাথে ক্যাপিটাল FM 94.8 এর সঙ্গে আপনাদের বিরতির ক্ষণিক বিরহ হবে, তারপরে ফিরছি। বিরতির বিরহ শেষে কৃষ্ণবালক আবারও ফিরেছে আপনাদের সাথে, এবং যারা আমাদের সঙ্গে ছিলেন তারা নিশ্চয় আমাদের সঙ্গে এখনো আছেন, কারণ তাবিজ আপনাদের অনুষ্ঠান, তাবিজ আপনাদের প্রতীক্ষার ফসল, তাবিজ আপনাদের ভালোবাসা, ভালো লাগার 2 ঘন্টা। বলছিলাম যে তুহিন, আফ্রিদি তুহিন, যারা বাংলাদেশ হরর ক্লাবের পক্ষ থেকে আমাদের কাছে গল্প লিখে পাঠান, ঘটনা লিখে পাঠান, তাদের কথা না বললেই নয়। তবে আফ্রিদির ঘটনাগুলো আমি হুবহু সেভাবে পড়ার চেষ্টা করি না, কারণ সেখানে মনে হয় যে এইটি এরকম না হয়ে এরকম হলে বেশি ভালো হতো, সেটি আমি হয়তোবা একটু করব। যারা আমাদেরকে শুনছেন তারা একটু কৃষ্ণবালক যখন কথা বলে তখন তো মনের চোখে ছবি আঁকার পরামর্শ দেয় বা আবেদন জানায়, আবদার জানায়, সেটি নিশ্চয়ই আপনারা করবেন আমার সঙ্গে সঙ্গে। একটা ছবি আঁকি প্রথমে আপনাদের সাথে আর কি। ধরেন একটা কলেজে পড়া একটা ছেলে, কলেজে পড়া একটা ছেলের বয়স কত হয়? 18 বছর, 19 বছর, বা যদি খুব বেশি বয়সে পড়াশোনা শুরু করে তাহলে হয়তো বা 20 বছর। এই গ্রামে মোটামুটি একটা ফ্যামিলি, মানে খুব বেশি ধনী নয়, খুব বেশি গরিবও নয়। তার থাকার জন্য একটা ঘর আছে এবং সেই ঘরে সে পড়াশোনা করে। আর ওই সময় মানুষ তো আসলে খুব বেশি স্টাডি ফ্রিক থাকে, যারা আসলে ভালো পড়াশোনা করে। তো সে অনেক রাত জেগে পড়াশোনা করত। ঘটনা যখন বলছি তখন আসলে তাদের ওই গ্রামে তখন ইলেকট্রিসিটি যে পৌঁছায়নি। ধরুন একটা একচালা টিনের ঘর, চারদিকে মাটির ঘর, মানে বেড়া দেওয়া, উপরে টিন। তখন মধ্যরাতের কাছাকাছি সে পড়ছে এবং সে প্রতিদিনই আসলে রাত 1-2টা পর্যন্ত পড়াশোনা করে ঘুমায়, তারপরে ঘুম থেকে উঠে পড়ে সকালবেলা তার বাকি কাজ, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি যা হোক সেটা করে আর কি। তার যেখানে সে পড়তে বসে তার পাশে একটা জানালা আছে, কারণ আমরা সবসময় দেখুন পড়ার টেবিলটা জানালার পাশেই হয়। আমরা যারা ওইভাবে বড় হয়েছে আমাদের টেবিলটাও জানালার পাশেই থাকতো, কারণ একটু বাতাস টাতাস আসে অনেক কিছু। তো তার টেবিলটাও আসলে জানালার পাশে। টেবিল মানে খুব বেশি বড় সড়ো টেবিল নয়, একটা ছোট টেবিল, সেখানে বই। সে কুপি জ্বালিয়ে পড়ছে। রাত 12টার পর বা 1টার পর গ্রামের যদি পরিবেশের কথা বলি তাহলে একদম ঝিঝি পোকা ডাকা একটা অবস্থা। চারদিকে শুনশান নীরবতা, মানুষের হেঁটে যাওয়ার শব্দও মানুষের কাছে অনেক ভারী ভারী বলে মনে হয়। তার যে জানালা, জানালার পাশে একটা পুকুর। পুকুরটা তার এক বন্ধুর বাবার, মানে বন্ধুর নাম ছিল সুবল। ছিল বলছে এই কারণে যে আসলে বন্ধুটি মারা গেছে। এবং বন্ধুটি স্বাভাবিক মৃত্যু হয়নি। বন্ধুটি ওই পুকুরের পানিতে ডুবে মারা গেছে। গ্রামেগঞ্জে এক ধরনের কথা প্রচলিত আছে, মানে সে সুবলের মৃত্যু সম্পর্কে, যে ওর বাবার সঙ্গে শত্রুপক্ষের ঝামেলা ছিল। কে বা কারা মানে পানিতে ডুবিয়ে মেরেছে। ঘটনাটা এমন যে সুবল একদিন সবাই দেখে যে বিকেলের দিকে, মানে সুবলকে কেউ খুঁজে পাচ্ছে না। সুবলের খুঁজতে খুঁজতে এদিক ওদিক সব এক মানে তন্ন করে খোঁজা হয়েছে, কোথাও তাকে পাওয়া যাচ্ছে না। হঠাৎ করে দেখে যে পুকুরের মাঝখানে একটা কি যেন ভেসে আছে। তখন সবাই গিয়ে দেখে যে আসলে সুবলের মরদেহ। সুবল সাঁতার জানতো,
গ্রামের ছেলে মেয়েরা তো সাঁতার জানেই। আর এরকম বিকেলবেলা বা সন্ধ্যা হবে এরকম মুহূর্তে সুবলের সে পুকুরের মধ্যে ডুবে থাকার কথা নয়। তো যাই হোক, এই ঘটনা তো পুরো এলাকাতেই মোটামুটি আছে যে অপমৃত্যু, পানিতে ডুবে মৃত্যু। তো যখন ওই ছেলেটা ওই জানালার পাশে বসে পড়তে বসে, পুকুর পাড়টা দেখা যায়। তো যেদিনের কথা বলা হচ্ছে সেদিন একটু জ্যোৎস্না ছিল, একটু নয় বেশ খানিকটা জ্যোৎস্না ছিল। ধরেন গ্রামের জ্যোৎস্না তো খুবই অদ্ভুত, মানে মনে হয় যে সেখানে এক ধরনের হালকা আলো জ্বালিয়ে রাখা হয়েছে। গাছ, মাটি, পুকুর সবকিছু ওখান থেকে বসে বসে দেখাই যাচ্ছে অনেকটা, মানে একদম চাঁদনি পশর রাত যেটাকে বলি আমরা হুমায়ুন আহমেদের ভাষায়। তো পড়তে পড়তে হঠাৎ করে সুবলের ওই পুকুরের দিকে চোখ যায়, আর তার ওই বন্ধুর কথা মনে পড়ে, সুবলের কথা মনে পড়ে। ভারী ভারী হয়ে ওঠে, মানে গা ছমছম করে ওঠে না। ধরুন আপনি এমন কোনো একটা জায়গায় বসে আছেন যেখানে হঠাৎ করে মনে হলো যে আপনার দাদি বা আপনার দাদা বা নানা বা নানি যে অনেক বছর আগে মারা গেছে বা কদিন আগে মারা গেছে, হঠাৎ করে তার কথা মনে হলো আপনার। সেটি কিন্তু এক ধরনের দুঃখের অনুভূতি। বাট আপনি কোনো কবরের পাশ দিয়ে যাচ্ছেন একা একা, তখন আপনার তাদের কথা মনে হলে তখন কিন্তু ভয়ের অনুভূতি। আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যখন জীবিত থাকে তখন তারা আমাদের কাছে অনেক বেশি আবেগের, বাট যখন মারা যায় তখন কিন্তু অনেক বেশি ভয়ের, বিশেষ করে এরকম একা একা মুহূর্তগুলোর জন্য। তো এরকম ঘটনা যখন ঘটেছে তখন আসলে ওই ছেলেটা ভেবেছে আর পড়াশোনা করে কাজ নেই, এখন একটু আতঙ্ক কাজ করছে মনের ভেতরে। সে হুট করে জানালাটা বন্ধ করেছে, সে পুকুরটা দেখতে চায় না। তারপরে এসে বিছানা টিছানা রেডি করে সে মানে কুপিটা বন্ধ করে বিছানায় শুয়েছে। তো তার যে বিছানা সেটা আসলে ওরকম তো রাজকীয় বিছানা নয় বা ওরকম বক্স খাট বা সুন্দর সুন্দর খাটও নয়, চৌকির মতো। একজন সর্বোচ্চ দুজন কোন রকম ঠাসাঠাসি করে সেখানে ঘুমানো সম্ভব। তো সেখানেই সে শুয়ে পড়েছে, এবং যখন সে শুয়ে পড়ে তখনও তার একটু যে ভয় লাগছিল না তা নয়, তার একটু কেমন যেন অস্থির লাগছে। বারবার সুবলের কথা মনে পড়ছে এবং সেই পুকুর পাড়ের কথা মনে পড়ছে, সুবলের লাশ দেখতে কেমন হয়েছিল সেটা মনে পড়ছে, সুবলের সাথে কাটানো দিনগুলোর কথা মনে পড়ছে। তো এইসব ভাবতে ভাবতে হঠাৎ করে ছেলেটা ঘুমিয়ে যায়। ঘুমিয়ে যাওয়ার পরে কিছুক্ষণ পর তার ঘুম ভাঙে এবং তার স্পষ্ট মনে হচ্ছে যে কেউ তাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। মানে সে যখন কাত হয়ে ঘুমিয়ে আছে, পেছন থেকে কেউ যদি তার গায়ের উপরে পা তুলে দিয়ে তাকে জড়িয়ে ধরে ঘুমায়, ঠিক সেরকম একটা অনুভূতি হচ্ছে। এবং সে নিশ্চিত বুঝতে পারছে যে তাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে, তার শরীরটা ভয়াবহ রকম ঠান্ডা। মানে মনে হচ্ছে সে মানে ভেজা শরীর নিয়ে তাকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে মানে শুয়ে আছে। এরকম অনুভূতি যদি আসলে আপনার এই মুহূর্তে হয়, যে আপনি কোথাও বসে আছেন বা যারা একা একা লাইট অফ করে শুনছেন আমাকে, হঠাৎ করে যদি আপনাকে কেউ পেছন থেকে হাত দেয় গায়ের মধ্যে, যে হাতটা আসলে ডিপ ফ্রিজের চেয়েও ঠান্ডা হাত, সেটি কেমন লাগবে আপনার? তাহলে ওই ছেলে, ধরুন তার নাম মারুফ, রফিক, যাই হোক না কেন, তার কেমন লেগেছিল ওই সময়। এবং সে এটা হওয়ার পরে এক ঝটকায় সে বিছানা থেকে উঠে সে বুঝতে পারছে তাকে যে জড়িয়ে ধরেছিল সে তাকে ছেড়ে আস্তে আস্তে বিছানা থেকে নামছে। মানে অন্ধকারের মধ্যে সে একটা অবয়ব দেখতে পাচ্ছে। সে দ্রুত তার বিছানার কোণা থেকে যে ম্যাচ লাইট ছিল সেটা ঠাস করে জ্বালায়, সে দ্রুত কুপিটা জ্বালায়, এবং সে জানতো বা বিশ্বাস করতো যে আগুন জ্বালালে এরকম কোনো কিছু থাকবে না। এবং সে একটা অদ্ভুত জিনিস দেখে, এবং সেখানেই গল্পটার রহস্য বা সেখানেই ঘটনাটার রহস্য। সে যেখানে শুয়েছিল তার পাশে বিছানাটা একটু ভেজা ভেজা, মানে ধরুন পুরোটা ভেজা না, কিন্তু কেউ যদি ভেজা গা নিয়ে কোনো জায়গায় শয় তাহলে এক ধরনের ভেজা ভেজা ভাব থাকে না, সেই রকম একটা ব্যাপার। ঘরে দেখছে, সে দেখে তার জানলাটা খোলা, এবং মানে ধরুন এরকম যে জানালা দিয়ে কোনো কিছু একটা প্রবেশ করেছে এবং যার গা ছিল ভেজা,
জানালায় 1 ফোঁটা 2 ফোঁটা একটু পানি পানি ভাব, ভেজা শরীর নিয়ে হেঁটে আসলে 2-1টা পায়ের ছাপ যেরকম হয় ঠিক সেই রকম। বাকিটুকু তো বুঝতেই পারছেন। সেই সুবল পুকুরে ডুবে আত্মহত্যা অথবা হত্যা অথবা অপমৃত্যু, পড়তে পড়তে তার সেদিকে চোখ যাওয়া, ঘুমোতে আসা, জড়িয়ে ধরে ঘুমিয়ে থাকার অনুভূতি, এমন কোন একটা শরীর যে শরীরটা ভেজা ঠান্ডা কনকনে। নিশ্চয়ই মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে অনেকগুলো যুক্তি, অনেকগুলো। যাই হোক, যারা ভাবছেন, কি ভাবছেন আমি জানি না, কারণ রেডিও এমন একটি মাধ্যম যেখানে চোখাচোখি হয় না, মুখোমুখি বসা যায় না, শুধু মনের অন্দর দিয়ে মনের সঙ্গে মিল হয়। যদি এই ঘটনার পরে আপনাদের কোনো রকম অনুভূতি হয় বা কোনো কিছু বলতে ইচ্ছা করে, জানতে ইচ্ছা করে, আমাকে লিখে পাঠাতে পারেন CFM একটা স্পেস, আপনার নাম, আপনার টেক্সট পাঠাবেন 6969 এই নাম্বারে। ফেসবুকে আমি আছি। এবং যারা কৃষ্ণবালক কে, কৃষ্ণবালক কি করে, কৃষ্ণবালকের ধর্ম কি, কৃষ্ণবালকের বক্তব্য কি যারা জানতে চান, তারা আমাদের ফেসবুক পোস্ট দেখবেন, আমাকে ট্যাগ করা আছে। এটি গত কয়েক সপ্তাহ ধরে আমরা করছি। সেখানে গিয়ে দেখবেন একটা পেজ আছে, আশিকর শ্রাবণ কৃষ্ণবালক। সেখানে আপনারা ঢুকতে পারেন এবং ঢুকে আমাকে আপনারা ব্যবচ্ছেদ করতে পারেন। সেখানেও আপনারা প্রশ্ন করতে পারেন, উত্তর নিতে পারেন। আর আমাদের পেজ তো আছেই, আর আপনাদের কানের অন্দর দিয়ে মনের বন্দরে তো আমরা আছি। আপনারা লিখতে থাকুন। আমরা এখন যাব তানিমের কাছে, তার কাছ থেকে আমরা শুনবো। তানিম, এবার কি শুনবো আপনার কাছ থেকে আমরা? আমি আপনাদের কাছে বলবো সেটা হচ্ছে গিয়ে আমার বন্ধুর বোনের একটা ঘটনা। এবং এই ঘটনাটা এটাও আসলে এই যে আমি খুব চিন্তা করছিলাম যখন আপনি বলছিলেন যে আসলে কোইন্সিডেন্স কিভাবে হয়। এটাও একটা এরকমের পুকুরের একটা ঘটনাই আর কি, সেটা আমি শেয়ার করছি। তো আপুর মেয়ে ছিল, মেয়ের বয়স ছিল 10 বছর, ক্লাস 5-এ পড়তো সে। ঘটনাটা প্রায় 3 বছর আগের একটা ঘটনা আর কি। তো তখন আপু গ্রামে গিয়েছিল। যে আমাদের হয় না যে বার্ষিক পরীক্ষার পরে গ্রামে যাওয়ার যে বিষয়টা, মানে বেড়াতে যায় সবার সাথে থাকার জন্য, একটু দেখা করার জন্য। তো পরীক্ষা শেষ গ্রামে গিয়েছিল। মেয়েটা বেশ চঞ্চল ছিল, হাসি খুশি ছিল এবং আমরা খুব আদর করতাম আর কি। ওই যে বাসায় যাওয়ার, আপুর সাথে খুব ভালো সম্পর্ক থাকায় প্রায় আপুর বাসায় যাওয়া হতো আর কি ওই এসে। তো খুব আদর করতাম, এই কারণে খুব মনে পড়ছে আর ওর কথা এখন। খুব একটু কেমন লাগছে আর কি মনে পড়ছে। তো ছিল যে একটা দুপুরবেলা ও খেলছিল আর কি। সবাই ও খেলছিল, যেহেতু ওর সাথে ওর বয়সে আরো কিছু বাচ্চারা খেলছিল। তো ওদেরকে রেখে বড় যারা ছিলেন তারা বাড়ির ভিতরে চলে আসছেন। তো ওর সাথে যারা খেলছিল, যে বাচ্চারা যখন যেভাবে খেলে আর কি, যে খেলতে খেলতে একটু দূরে চলে যাওয়া বা একটু বিচ্ছিন্ন হয়ে যেতেই পারে যখনই ছিল। আর ওই জায়গাটা একটু দূরে ছিল আর কি, জায়গাটায় খেলছিল আর কি বাড়ি থেকে। তো হঠাৎ করে ওকে পাওয়া যাচ্ছিল না কোথাও আর কি, কোথাও পাওয়া যাচ্ছিল না। কোথায় সবাই খুঁজছে, সবভাবে খুঁজছে। ওর যে যারা খেলার সাথী ছিল তাদেরকেও জিজ্ঞাসা করা হচ্ছে, তারা বলছে যে ওরা নাকি ওই যে লুকোচুরি খেলে না, গ্রামের ভাষায় যেটা আর কি। তো কিছু ছিল, তো ওরা সবাই ওই জায়গায় লুকানো ছিল আর কি। ওরা ওদের মতো করে সবাই লুকাচ্ছিল, একজনের ছিল লুকোচ্ছিল। একবার লুকোনোর পরে মানে খেলার একটা পর্যায়ে ওকে হঠাৎ করে আর কেউ পাচ্ছে না আর কি, যে ও যে লুকিয়েছে এরপরে হঠাৎ করে আর পাওয়া যাচ্ছে না। তো এই যে পাওয়া যাচ্ছে না, চারদিকে খোঁজা হচ্ছে, বেশ হইচই একটা ব্যাপার ছিল। যে একেবারে দুপুর একটা সময় কোথায় গেল, কোন ভাবে গেল আর কি। তো পুকুর ছিল পাশে, পুকুরে হঠাৎ করে সবার মনে হলো যে পুকুরে পড়ে গেল কিনা, কারণ যেহেতু শহরের সাঁতার জানে না সে। পুকুরে করলো, সবাই জাল দিয়ে পুকুরটা বেশ ভালোভাবে করলো, কিন্তু
ওর পুকুরে ওর কোনো নিশানা পাওয়া গেল না, বা পুকুরে ওকে খুঁজে পাওয়া গেল না। চারদিকে খুঁজছে, এখন একটা হাসি খুশি পরিবেশ পুরো হয়ে একেবারে একটা দুঃখ, একটা ভরাক্রান্ত একটা পরিবেশে বদলে গেল আর কি। তো এর ভিতরে এখন সবাই তো ওরকমের, তো পুকুরে তো আসলে গ্রামের বিভিন্ন জায়গায় বিভিন্ন কাজে পুকুর মানুষ ব্যবহার করে। তো সন্ধ্যায় ওরকম একটা সময়, সন্ধ্যার দিকে পুকুরে থালা বাসন ধোয়ার জন্য গিয়েছে যে তাদের বাড়ি যে কাজের লোকটা ছিল সে। তো যাওয়ার পরে হঠাৎ করে দেখছে পুকুরের অপর সাইডটায় যে কিছু একটা ভেসে আছে, এবং জামা কাপড় দেখে তার হঠাৎ করেই মনে হচ্ছে যে হয়তো ওইটা পরিচিত কোনো কাপড় আর কি। তো যখন পুকুরের সেই করলো, সবাইকে ডাকলো, ডেকে যখন ওই সাইডে গেল, পুকুরের ওই পাড়টায় যখন গেল, তখন দেখলো যে ওই যে আমার যে মেয়েটা সে ভেসে আছে। তো পুকুরে সে ভেসে থাকা অবস্থায়, যেটা যে দুপুরে খুঁজলো কিন্তু তাকে পাওয়া গেল না, কিন্তু সন্ধ্যার সময় সে ভেসে আসলো। ওই জিনিসটা আসলে ওইভাবে মাথায় ছিল না তখন, কারণ একটা দুর্ঘটনা ঘটে গেছে, সবাই ওইটা নিয়ে খুব একটা কান্না জড়িত যে পরিবেশটা, খুব খারাপ একটা পরিবেশ এসে হয়ে গেল। তো ওকে ওর ওই নানা বাড়িতেই দাফন করা হলো, কবরস্থ করা হলো, সবকিছু করা হলো। আপু একটু গোল হলো যে এত ভালোবাসতো, প্রথম বাচ্চা যেহেতু, একটাই মেয়ে ছিল। তো ওর সাথে পরনে যে কাপড়টা ছিল, এই কাপড়টা সে আবার সাথে করে নিয়ে আসলো। নিয়ে আসার পরে ওইটা ওইভাবেই ছিল। ওইটা আনার পরে যে ঘটনাটা, যেটা হচ্ছে যে ওই মেয়ের কিছু অভ্যাস ছিল। আচ্ছা। সে মাঝে মাঝে রাতে হয়তো উঠে ফ্রিজ থেকে পানি বা কোনো খাবার, এরকমের কিছু অভ্যাস ওর ছিল আর কি। তো আপু মাঝে মাঝেই টের পেতেন যে কেউ ফ্রিজ খোলার শব্দ হচ্ছে আর কি। আপু আর ভাইয়া ঘুমানো আছে বা অন্য রুমে আছে, ফ্রিজ খুলছে, কেউ একটা ফ্রিজ থেকেই করছে কিছু। ওই যে যদি যেটা হয় না, বাসন যেটা নাড়াচাড়া করা হয়, যে শব্দ হয়, যদি একটুই হয়, তো এই ধরনের কিছু শব্দ হচ্ছে। তো সাথে সাথে বের হয়ে গিয়ে দেখতো যে ওইখানে আসলে কিছু নাই, বা মানে কোন ধরনের ওই রকমের নাই, জাস্ট তো সবাই মনে করছে আছে এটা হয়তো একটা ভুল ধারণা বা ভুল কিছু একটা এরকমের সবসময় মনে হচ্ছে। কিন্তু ব্যাপারটা ঘটছে, যেভাবে ঘটছে, এবং টের পাচ্ছে সবাই। মাঝে মাঝেই দেখা যাচ্ছে যে জামা কাপড় গুলো একভাবে রাখা আছে, ওর যে জামা কাপড় গুলো ছিল যেই ডয়ারে যেখানে থেকে, দেখা যাচ্ছে যে দুপুরের একটা সময় যখন বিশেষ করে গোসলের যে সময়টা, জামা কাপড় গুলা যেভাবে রাখা আছে সেভাবে নাই। মনে হচ্ছে যেন কেউ এই জামা কাপড় থেকে একটা জামা কাপড় নেওয়ার চেষ্টা করছে। যে আমার হয় না জামা কাপড়, মানে যে এইটা পরবো না ওইটা পরবো, এরকম একটা চিন্তা থাকে আমাদের ভিতরে, যে কোনটা না কোনটা পরবো, এরকম একটা চিন্তা থাকে। মনে হচ্ছে এরকমের একটা ব্যাপার ঘটছে, যে কাপড়টা একটু নাড়াচাড়া করা হয়েছে এরকমের। তো প্রথম ব্যাপারটা ওরকমের কেউ খেয়াল না করলেও আস্তে আস্তে ব্যাপারটা সবার কনসার্নে আসে যে ব্যাপারটা কেন হচ্ছে। আচ্ছা, মানে তারা সবাই বুঝতে পারছে যে এটার বাইরেও অন্য কিছু আছে, তৃতীয় কোনো একটা অস্তিত্ব এখানে অবস্থান করছে আর কি। তো এভাবে যাচ্ছে, কিন্তু কোনো সমস্যা তৈরি করছে না। যেটা হচ্ছে যে ওই যে পুরনো যে অভ্যাসগুলো, এই জিনিসগুলো মাঝে মাঝে দেখা যাচ্ছে ওর যে বইগুলো ছিল, সেই বইগুলোও মাঝে মাঝে দেখা যাচ্ছে নাড়াচাড়া করা শব্দ পাচ্ছে। যে এই ধরনের শব্দ, যে ও পাশের রুমে থাকা অবস্থায় যে বইগুলো নাড়াচাড়া করার এরকম শব্দ পাচ্ছে, কিন্তু কারো কোনো ক্ষতি হচ্ছে না বা কারো কোনো সমস্যা হচ্ছে না, কেউ কোনো সমস্যা ফেস করছে না। বরং দেখা যাচ্ছে একটা মানে ওই যে পুরনো, বিশেষ করে তো আপু ওই জিনিসটা মানে সে একভাবে ধরেই নিয়েছে যে তার মেয়েটা এটার সাথে আছে। তো এইটা নিয়ে আসলে কারোর সাথে কোনো কনসার্ন করা হয়নি। এই 2 বছর পরে, প্রায় অনেক দিন যাওয়ার পরেই ব্যাপারটা সবাই মোটামুটি অভ্যস্ত হয়ে গেছে আর কি, ওই রকমই করছে। 2 বছর পরে আপু তার আরেকটা বাচ্চা হয়।
কি। মানে সে মানতেই পারছিল না যে সাথে বাচ্চাটা নেই। হ্যাঁ, মানতেই পারছো না সে বাচ্চাটা নেই, এবং সে কিন্তু দেখা যাচ্ছে মাঝে মাঝে কথাও বলছে এরকমের একটা অ্যাটিটিউড যে তুই আসছিস, তুই থাকবি এখানে, আমার সাথে থাকবি, আমার সাথে ঘুমাবি, মানে এরকমের একটা অবস্থা। সাইকোলজিক্যালি সে ধরেই নিয়েছে যে তার মেয়ে তার সাথে জীবন্ত আর কি, এরকম একটা। সে খুশি, এবং তাকে যদি ওই অবস্থায় যদি বলা হতো যে তুমি এটা করতেছো, এটা ঠিক না, বা তুমি কারোর সাথে একটু কমিউনিকেশন করো, কারোর সাথে কমিউনিকেট করো যে এটা তো আসলে এইভাবে চলতে পারে না, সে সবসময় প্রতিবাদ করতো যে না, আমি এটা কোনোভাবেই করতে দিব না, আমার মেয়ে আমার সাথে আছে, আমার মেয়েকে আমি কোথাও আমি কোনো কিছু করতে দিব না। এবং আপু কিন্তু ওয়েল এডুকেটেড, এমন না যে সে ওই যে ওয়েল এডুকেটেড, ভাইয়া ব্যাংকে জব করে, তো একটা ভালো ফ্যামিলির ভিতরেও কিন্তু সে ধরে রাখছে যে এই ব্যাপারটা তাদের ভিতরে চলছে আর কি, ব্যাপারটা জীবন্ত। আপু 2 বছর পরে কনসিভ করে, তাদের সেকেন্ড বেবি হয়। সেকেন্ড বেবি যখন আসে সে কন্টিনিউ এটা করতে থাকে। তো বেবি আসার পরে দেখা যাচ্ছে আপু তো নতুন বেবি আসার পরে ওই দিকটা তো অতটা কনসেন্ট্রেট করতে পারে না, নতুন বেবি নিয়ে সেই থাকে, নতুন বেবি নিয়েই সে তার সকল চিন্তা ভাবনা বা সবগুলাই এগুলো করছে। আমার ব্যাপারটা এরকম যে আসলে এরকম ঘটনা আগেও শুনেছি আমরা এখানে, যে মানে খুব কাছের মানুষ যখন মানুষ মারা যায় বা অপমৃত্যু ঘটে, বিশেষ করে বাবা মার ক্ষেত্রে, সেই সন্তানকে তারা মৃত ভাবতে পারেন অনেক বছর ধরে। হ্যাঁ, এক্স্যাক্টলি, মৃত্যু তারা নিতে পারে না যে হঠাৎ করে কেন হারিয়ে গেল। এরপরে যখন ওই যে আবেশটা পাচ্ছে যে না, তখন তো মানে তারা কোনোভাবেই এটা নিতে পারছে না। এবং আমার একজন বক্তা এখানে এসে বলেছিলেন যে তার এক বান্ধবী ছিল ছোটবেলার, যে তারা একসাথে খেলা করতো, একসাথে সবকিছুই করতো, সে তার চোখের সামনে মারা যায়, কিন্তু সে বিশ্বাস করে যে সে তার সঙ্গে এখনো আছে। এবং তিনি যখন কথাটি বলছিলেন আমাদেরকে এখানে বসে, তখন এমন একটি অনুভূতি তার ভিতরে কাজ করছিল, তার চোখ মুখের এক্সপ্রেশন এমন ছিল যে সে তাকে দেখতে পাচ্ছে। এটি আসলে অদ্ভুত। যারা আমাদের সঙ্গে আছেন ফেসবুকে, যারা আমাদের সঙ্গে আছেন SMS এ, যারা পরামর্শ দিচ্ছেন, নানা রকম কমেন্ট করছেন, তাদের কথা একটু বলতে চাই। কারণ নতুন কোনো গল্প শুরু করলে খবরের বিরতির আগে সে ঘটনা শেষ হবে না। সে কারণে আমরা নতুন কোনো ঘটনার দিকে যাব না, আমরা একটু নামধামের দিকে যাই। যেমন রঙের বাক্স তাবিজকে ভালোবাসা দিয়েছেন সাদিয়া আফরিন, বলেছেন হ্যালো ভাইয়া, আমি সাদিয়া, টাঙ্গাইল মধুপুর থেকে বলছেন। তিনি আমাদের কাছে প্রথম SMS করলেন। ধন্যবাদ সাদিয়া, আপনি অনেক মনে হয় ভাগ্যবতী, কারণ প্রথম SMS করেছেন এবং প্রথমটি আমাদের চোখে পড়েছে। ধন্যবাদ আপনাকে। আফ্রিদি তুহিন তার বলছেন যে ভাইয়া, কাল আমার ক্লাব এর 1 বছর পুরো হবে। আপনাকে অভিনন্দন, আপনার ক্লাবকে অভিনন্দন জানাচ্ছি আমরা। সাদিয়া বলেছেন আরো অনেক বেশি ভয় পেতে চান তিনি। আমাদের সঙ্গে আছেন প্রান্ত, তিনি বলেছেন তাবিজ তার ভালো লাগে। আমাদের সঙ্গে আছেন MD আজিম মল্লিক, বলেছেন ভাইয়া আই হ্যাভ সাম স্টোরি। কি করা যায়? যখন পড়ছি তখন প্রডিউসার আমার পাশেই আছে, তিনি নিশ্চয়ই আপনাকে ফলো করবে। যদি আপনার আসলেই কোনো ঘটনা থেকে থাকে আমাদের সঙ্গে বলার মতো, তাহলে আপনি আমাদেরকে ইনবক্স করতে পারেন, এবং সেই ঘটনাটা অবশ্যই আমরা ভালো হলে সবাইকে শোনানোর চেষ্টা করব। আমরা একটু SMS এর দিকে যাই। যে SMS গুলো পড়ছি সেগুলো হচ্ছে লহরি উত্তরা থেকে বলেছেন যে ভাইয়া ভয় লাগছে না। ভয় না লাগলে ভালো, ভয় লাগলেও ভালো, কারণ প্রতিদিনই কিন্তু আমরা আসলে আপনাকে খুব বেশি ভয় পাওয়াতে চাই তা নয়, মাঝে মধ্যে আপনাকে ভাবাতেও চাই, মাঝে মধ্যে আপনাকে এমন কোনো অনুভূতির মুখোমুখি করতে চাই যেগুলো আপনার ভিতরে যুক্তিবাদী মনকেও মাঝে মধ্যে জাগিয়ে দেবে। রফিদ আমাদের সঙ্গে আছেন, বলেছেন যে করার জন্য তিনি আমাদেরকে পরামর্শ দিয়েছেন, এটা মাথায় থাকলো। আবু তালেব আমাদের সঙ্গে আছেন, অনেকদিন ধরে আপনাদের শুনছেন এবং তিনি আজকে প্রথম SMS করেছেন এবং শুনতে ভালো লাগছে, ধন্যবাদ আপনাকে। ইউসুফ আমাদের সঙ্গে আছেন ভাওয়াল গাজীপুর থেকে, গভীর জঙ্গল থেকে তিনি আমাদেরকে শুনছেন। ইব্রাহিম গাজীপুর থেকে বলেছেন যে ভয় পেতে চাই কৃষ্ণ বালক ভাইয়া। একজন বাংলা SMS করেছেন, সেটি আমরা পড়তে পারছি না। জায়মা আমাদের সঙ্গে আছেন, তিনি বলেছেন আছি ভাইয়া, তোমার হুমায়ুন আহমেদ ফেভারিট বুক কোনটি?
এবং প্রায় সব বই প্রিয়। তবে হুমায়ুন আহমেদের পড়া প্রথম একটি বই আমার মাথার ভেতরে এখনো ঠকে আছে। সে বইটা আপনি পড়েছেন কিনা জানি না, যখন আমি ক্লাস 6-7 পড়ি তখন বইটি প্রথম পড়েছিলাম। বইটির নাম হচ্ছে কুহুক, মিসির আলীর যে ভার্সন, সে ভার্সনের প্রথম দিকের বই। যদি পড়ে থাকেন জানতে চাই সে বইটি পড়ার পর আপনার মাথার ভেতরে তারগুলো ঠিকঠাক ছিল কিনা। আমার তো অনেকগুলো তার ছিঁড়ে গিয়েছিল। তানভীর আছেন উত্তরা থেকে, শুনছেন আমাদেরকে, মুন্নি আমাদেরকে শুনছেন। তিনি বলেছেন যে ভয় লাগছে না। ওকে, ভয় পেতে চান, ভয় পাওয়াতে হবে আপনাদেরকে। মালিহা বলেছেন যে দ্য স্টোরিজ আর নট স্কেয়ারি, তারও ভয় লাগছে না। সাজিদ মিয়া আমাদের সঙ্গে আছেন, শান্ত আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন রফিদ, আমাদের সঙ্গে আছেন শাকিন, আমাদের সঙ্গে আছেন রাহাত, রাব্বি আছেন মোহাম্মদপুর থেকে। সেকেন্ড স্টোরিটা ওয়াজ গ্রেট। আচ্ছা, তিনি বলেছেন তার মনে হচ্ছে তার খাট এখনো নড়ছে, অর্থাৎ ওই যে তার বন্ধুর ঘটনাটা শোনার পরে। তানভীর উত্তর থেকে বলেছেন আফটার লিসেনিং দিস স্টোরি আই ফিল লাইক মাই কট ইজ মুভিং। এরকম হয়, যারা আসলে খুব মন দিয়ে শোনেন, যারা আসলে মনের চোখে দেখার চেষ্টা করেন, তাদের মধ্যে এমন এমন অনুভূতি তৈরি হয় যে অনুভূতিগুলো আসলে তাকে সেই জায়গায় নিয়ে যায় যে জায়গায় ঠিক ওই মানুষটা বসবাস করে। আর ভয় বা ভয় না পাওয়া, এই একটি ব্যাখ্যা, ছোট্ট ব্যাখ্যা আমাদের আছে। সেটা হচ্ছে আমরা আসলে এই শো এর মাধ্যমে ভয় বেচার চেষ্টা করি না। আমরা যুক্তি দেই, যুক্তির বাইরের যুক্তি দেই, আবার অযৌক্তিক অনেক কথা বলি। বাকি আলোচনা বিরতির পরে আমাদের সঙ্গে থাকবেন, তাবিজে থাকবেন। Capital FM. তাবিজ। রহস্যে সেটি অন্য কারো জন্য হয়তো বা নিতান্ত রহস্যহীন একটি জায়গায়। যে ঘটনাগুলো আসলে অনেকে আমাদের কাছে লিখে পাঠান, বা যেগুলো আমাদের সাথে হয়, বা যারা এখানে বসে থাকেন তাদের সাথে হয়, তাদের জীবনের ঘটনাগুলো অনেক সত্য। একটা ছোট্ট অভিজ্ঞতার কথা বলি, কারণ এরই মধ্যে তানিম আপনাদেরকে ঘটনা বলার জন্য প্রস্তুত হবে। অভিজ্ঞতার কথা বলি এইভাবে, সেটা হচ্ছে যে এই হটসিটে বসে তো অনেকের সাথে কথা বললাম, অনেকের মুখোমুখি হলাম। একদিনের অভিজ্ঞতা একটু আপনাদেরকে বলতেই চাই। যেদিন সত্যি সত্যি মনে হয়েছে যে এই স্টুডিওতে মনে হয় ঠিক ওই মুহূর্তের জন্য লোক এবং ছাড়া ডেফিনেটলি অন্য কোনো কিছুকে তিনি দেখেছেন বা আমি ফিল করেছি। তিনি এসেছিলেন এবং তিনি তার গল্প বলার শুরুতে প্রথমে বলেছিলেন যে আসলে তার মনে হয় এবং তার পুরো ফ্যামিলি মনে করে যে তিনি অপয়া, যে শব্দটি আমরা ছোটবেলা থেকে বাংলা সিনেমায়, নাটকে শুনে এসেছি, যে পয়া মানে হচ্ছে শুভ, অপয়া মানে হচ্ছে অশুভ। মানুষ কখনো পয়া অপয়া হয় না, কিন্তু অনেকে মনে করে যে অশুভ বা অশুভের প্রতীক সে, কারণ তার সঙ্গে এত অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটে এবং এটি আসলে তার পুরো ফ্যামিলিকে বিশ্বাস করতে বাধ্য করেছে যে তিনি হয়তো বা পয়া নন, অপয়া। এবং তিনি যে ব্যাপারটা আমাদেরকে শুরুতে বলেছিলেন, যেটি আমরা যখন তানিমের সাথে কথা বলছিলাম তখনই আমাদের কানে আসলো বা মনে আসলো, সেটি আমার যে ওই যে বাচ্চা বা সন্তান,
তিনি বলেছেন যে তার একটা ছোট্ট ফুটফুটে বোন ছিল, যে বোনটা মানে বেশি দিন না, 1 বছর বা তার একটু বেশি সময়, মানে সে তখন একটু হাঁটাহাঁটি করতে পারে অল্প বিস্তর, কথা এখনো পুরোপুরি ফোটেনি, আধো আধো কণ্ঠে তার নাম ধরে ডাকতো। সে বোনটি হঠাৎ করে মারা যায় এবং তারপর থেকে তার মনে হয় যে তার বোনটি আসলে মৃত নয়, তার বোন তার সঙ্গে বেড়ে উঠছে। তখন তিনি বলেন তার বোনের বয়স এখন 13 বছর। লাগে না 13 বছর আগে মারা গেছে বা 12 বছর আগে মারা গেছে, সে মানুষটার বয়স যদি 13 হয় বা 12 হয়, তাহলে সে তার মধ্যে বেড়ে উঠছে, তার চোখের সামনে, যাকে পৃথিবীর অন্য কেউ দেখছে না, শুধু সে দেখছে, অনুভব করছে। সে বলে যে আমি আমার বোনের চুল বেঁধে দেই, তাকে স্কুলে নিয়ে যাই, কিন্তু তার সাথে কথা বলি, এবং সে বলে আমি জানি যে হয়তোবা অন্য কেউ তাকে দেখছে না, কারণ তিনি আবার এই সমস্ত বিষয় সম্পর্কেও মোটামুটি জ্ঞান রাখেন, কোনটি হ্যালুসিনেশন, কোনটি প্যারানর্মাল, কোনটি আসলে অ্যাবস্ট্রাক্ট, কোনটি কনস্ট্যান্ট, অনেক অনেক বিষয় সম্পর্কে তার ব্যাপক জ্ঞান আছে। কিন্তু তিনি তারপরেও বলেন যে আমি তো দেখি, আমি তো ফিল করি, আমি তো জানি, অন্য অনেকে হয়তো দেখে না, কারণ সে হয়তো অভিমান করেছে, আমাকেই শুধু দেখা দেয়, অন্য কাউকে দেখা দেয় না। এবং তিনি যখন ঘটনাটা বলছিলেন, তখন আমরা যখন স্টুডিওতে বসে অনুষ্ঠান করি, তখন আমাদের সমস্ত লাইট অফ থাকে, শুধুমাত্র আমাদের মাইক্রোফোনে যে আলো অন্ধকার মাঝখানে ছোট্ট ছোট লাল 2টি বিপ আছে, সেটি জ্বলে থাকে। এবং তিনি যখন ঘটনাটা বলছিলেন, বারবার তার ডান দিকে তাকাচ্ছিলেন এবং তিনি বলছিলেন যে ভাইয়া বিশ্বাস করেন, সে আপনার কথা খুব পছন্দ করেছে। তখন আমি সত্যি সত্যি চমকে গিয়েছিলাম, মানে হঠাৎ করে আমার অফবিট হয়ে গেছে, মানে একবার যে সে আমাকে পছন্দ করেছে, আমার কথা উপস্থাপনা, তার মানে সে কই? আমি ব্রেক নেওয়ার পরে তাকে বলি যে আপনি যে কথাটা বললেন যে আমাকে সে তোমার, সে হাসতে হাসতে বলছে তার পাশে কিন্তু আসলে কেউ ছিল না, আমি ছিলাম আর সে ছিল। বললাম যে আমরা আজকে, কারণ লাইট অফ করে শো করতে আমার আর কমফোর্টেবল লাগছে না। এটি হয়তো সেদিন আপনাদেরকে বলিনি, আজকে সুযোগ হলো বলার, সেজন্য বললাম। ওই যে যারা প্রশ্ন করেন যে ঘটনাগুলো সত্য কি মিথ্যে, তার কাছে ঘটনাটা সত্য, কিন্তু আমার চোখে দেখা বাস্তবতা হচ্ছে মিথ্যে। আমি দেখছি না, আমি ফিল করছি না, তিনি দেখছেন, ফিল করছেন, কথা বলছেন, সেও আমাকে শুনছে। যে পৃথিবীতে সে তাকে দেখছে, অনুভব করছে, সে পৃথিবীতে তো আমিও আছি, কিন্তু তার দেখার চোখ আর আমার দেখার চোখের মধ্যে হয়তো অনেক পার্থক্য। এখান থেকেই তাবিজ রহস্য শুরু হয়, এখান থেকেই আপনারা আমাদের সঙ্গে যুক্ত হন, এখান থেকেই আসলে মানুষগুলো আমাদের সঙ্গে আছে, মানুষগুলো যুক্ত হয়। সাকিব হোসাইন যেমন 1 মিনিট আগে বলেছেন যে ভালোবাসা তাবিজের জন্য অনেক, ঠিক তার একটু আগে অর্ণব বলেছেন যে ভাইয়া তিনি কখনো তাবিজ মিস করেন না, মাঝে মধ্যে মিস হয়ে যায়, সেটি তার জন্য অনেক বেশি মন খারাপের, অনেক বেশি কষ্টের। এমডি আজিম মল্লিক আছেন যে ভাইয়া আজ অনেক অনেক বেশি ভয় পাচ্ছেন তিনি, এবং ভয় পেতেও চান তিনি। মানুষের নানা রকম অনুভূতি থাকে, মানুষের নানা রকম আবেগের জায়গা থাকে, মানুষের নানা রকম ইচ্ছের জায়গা থাকে। যেমন যারা আমাদেরকে ইনবক্স করছেন, যেমন শান্ত বলেছেন যে আমি কেমন আছি, তানভীর উত্তরা থেকে বলেছেন যে কথা যাচ্ছে না, মাঝে মধ্যে এই নেটওয়ার্কের সমস্যার কারণে এরকম হয়। জ্যোতি আমাদের উত্তরা থেকে আছেন, দ্য স্টোরি অফ টুডে ইজ কোয়াইট স্কেয়ারি, অনেকের ভয় লাগছে, অনেকের লাগছে না। মালিহা আমাদের সঙ্গে আছেন বসুন্ধরা থেকে, তিনি তার বোনকে নিয়ে শুনছেন। তামিহা এবং মালিহা একসঙ্গে শুনছেন আমাদেরকে, অনেক অনেক ধন্যবাদ। আপনি আমাদের প্রতিবেশী হতো, আমরা তো বসুন্ধরার ভেতর থেকেই কথাগুলো বলছি। বলেছেন আমি পড়িনি, কিন্তু নিশ্চয়ই পড়বো। ওকে, আমরা আবারও SMS পড়বো কিছুক্ষণ পর। তবে তানিম আপনার কাছে আসতে চাই যে আপনি আমাদের জন্য কি প্রস্তুত করেছেন, কি শোনাবেন আপনি আমাদের দর্শকদেরকে মনে চোখে দেখা।
এই ঘটনাটা অনেক আগের, প্রায় এটা আমার আব্বুর ছোটবেলাকার ঘটনা, প্রায় 60s 70s এর দিকের ঘটনা আর কি। তো এখনকার মতো এই পরিবেশ তো তখন আমরা কল্পনাও করতে পারি না, যে একটা অবস্থা আর কি। গ্রামে তখন একটা রেওয়াজ ছিল, একটা অনেকটা প্রতিযোগিতা ছিল সেম এজের কিছু মানুষদের ভিতরে। আমার বাবার বয়স তখন প্রায় 14 কি 15 এরকমের একটা বয়স, বাবার মুখে শোনা ঘটনা আর কি। তো ওই সময় ছিল গিয়ে তালের ছিয়ন ছিল আর কি, তাল করতো। তো তাদের ভিতরে একটা প্রতিযোগিতা ছিল সমান সেম এজের ভিতরে, যে কে কার থেকে কতগুলো তাল বেশি সংগ্রহ করতে পারবে। এবং এই সংগ্রহর জায়গার মানে সময়টা এমন মানে একটা পর্যায়ে চলে গিয়েছিল যে তাদের ভিতরে সমবয়সী কেজিনেসটা, আমরা এখন যে কেজি যে যদি বলি যে বিশ্বকাপ ফুটবল নিয়ে আসলে আমাদের যে কেজিনেসটা চলে আসছে, এক দল আর এক দলকে নিয়ে যেভাবে এটা করছি, ওইটা ওই সময়ের প্রেক্ষাপটে ওরকমেরই ছিল, যে কে কার থেকে বেশি। তো এই ক্ষেত্রে আসলে কেউ সময়ের বাদ বিচারটা করতো না। তো দেখা যাচ্ছে সবাই এমন একটা সুইটেবল টাইম বেছে নিত যার যাতে সবার আগে যেতে পারে এবং সবচেয়ে বেশি তার সংগ্রহের ঝুলিটা ভারী করতে পারে, এরকম একটা অবস্থা। তো আব্বুর সাথে তার আবার একজন ছিল একজন, তো সে হচ্ছে গিয়া আমারই কাজিন। তারা আবার বয়সে কাছাকাছি, আমার বড় চাচার বড় ছেলে আর কি। বয়স তাদের কাছাকাছি হওয়ার কারণে একসাথেই তারা এই কাজগুলো করতো আর কি। তো এরকমের কোন একটা সকালে, তাকে একটু বলে নিচ্ছি, যেটা হচ্ছে গিয়ে ওই তারা যেখান থেকে তাল সংগ্রহ করতো তার দুইটা রাস্তা ছিল। একটা তার বাড়ি থেকে যেতে একটু সময় বেশি লাগতো, আর একটা জায়গা একটু সহজ হতো। কিন্তু ওই জায়গাটা একটা জায়গা ছিল যে একটা বট গাছ ছিল প্রায় 2-3টার মতো। ওই বট গাছটা যেটা হতো যে ওইখানে বলাই ছিল যে এখানে যাওয়া যাবে না, সন্ধ্যার পরের একটা সময়ের পর থেকে যাওয়া যাবে না। এমনকি ওই জায়গাটায় দুপুরে যেতেও মানুষ ভয় পেত। কেন পেত, কি জন্য পেত, যেটা হচ্ছে লোকমুখে শোনা যে ওইখানে কিছু একটা আছে, গেলে কিছু না কিছু হয়, এরকম একটা ছিল আর কি। তো যেহেতু এরকম একটা, তো আব্বুরা তখন যে এটা করছে যে তারা 2টার সময় তালটা তুলতে যেত আর কি। একটা হচ্ছে গিয়া তারা দুজনেই একসাথে যেত, পড়ালেখা করতো। পড়ালেখা করার পরে তারা একটা মানে ঘুরে আসতো ওই জায়গাটা থেকে, ওই জায়গা থেকে তাল সংগ্রহ করে নিয়ে আসতো। আবার আরেকটা হচ্ছে গিয়ে একেবারে ফজরের পরে অংশে নামাজটা পরে তারপরে ওইখান থেকে একটা কিছু সংগ্রহ করে, যে এর চেয়ে বেশি কিছু পাওয়া যায় কিনা পেয়ে তারপরে সেখান থেকে নিয়ে তারপরে চলে আসবে। এরকমের প্রতিযোগিতায় এগিয়ে থাকার জন্য যেটা আর কি, যে তারা করবে, এরকম একটা অবস্থা। তো এরকমের কোনো এক রাতে আর কি, তখন শীত ছিল, ঠান্ডা ছিল প্রচুর। সবাই তারা সেই অভ্যাস মতো পড়ালেখা করে ঘুমিয়ে সবাই ঘুমোতে গেছে, তারাও ঘুমোতে যাবে। যাওয়ার আগে সেই অভ্যাসবশত একটু ওইখান থেকে যাওয়া। তো ওই দিকটা যাওয়া, তারা প্রথমে যেই রাস্তাটায় তাদের যাওয়ার মানে সবাই যেত, যেই রাস্তাটা মানুষজন সাধারণত চলাফেরার যে রাস্তাটা ছিল, ওই রাস্তাটাই গিয়েছে। গ্রামের পরিবেশ যারা জানেন, এবং সেটা যদি অবশ্যই ওই যে আর্লি 60s or 70s হয়, তখন যেটা হবে যে মোটামুটি 8টা বা ওই একটা সময়ের দিকেই গ্রামের ওই অঞ্চলটা, তখনও বিদ্যুতের কোনো ছোঁয়া নাই, তখন কোনো মোবাইল নাই, ইন্টারনেট নাই, টিভি নাই, মানে আমরা আসলে এই জিনিসটা কল্পনা করতে পারি না ওইরকম একটা সময়। কিন্তু গ্রামে থাকার সুবাদে হয়তো দেখা যাচ্ছে মাঝে মাঝে যারা গ্রামে থাকে বা যায় বেড়ানোর জন্য, যে অঞ্চলটা একেবারেই কারেন্ট নাই, বিদ্যুৎটা এখনো যায়নি, যদি এরকম অঞ্চল এখনো খুব কম আছে, কিন্তু হয়তো তারা একটু কিছুটা বুঝতে পারবে যে আসলে এই জিনিসটা ওই সময়ের ওই রাত্রটা আসলে কেমন হয়, কতটা নিস্তব্ধ হয়, কতটা নিবিড় হয় ওই রাতটা। তো
তারা ওই রকমের বের হয়ে গেছে, চাঁদ ছিল। তো ওই রাস্তা ধরে তারা প্রথমে এগিয়ে গিয়েছে, মোটামুটি যত যে পরিমাণ ছিল আর কি সেটা তারা সংগ্রহ করেছে। তো সংগ্রহ করে আসার পথে আমার যে মানে ভাই আর কি, কাজিন, সে বলছে যে আমরা এই রাস্তা দিয়ে কেন যাচ্ছি, ওই রাস্তা দিয়ে কেন যাচ্ছি না, রাস্তা তো সহজ হচ্ছে। তো তারা দুজনই যেহেতু বয়সটা এই যে বলে তো 14-15 বছরের বয়সের যে একটা সময় সবকিছুই করতে মন চায় এরকম একটা অবস্থা আর কি। তো হয়তো দুজনই একটা সম্মিত দিল, প্রথমে একটু গাইগুই করলো, বললো আচ্ছা ঠিক আছে ওইখান থেকেই যাবো, ওইখান থেকে যেহেতু সহজ হয় ওইখান থেকেই যাবো। সেদিন হয়তো দেখা যাচ্ছে কোনো একটা কারণেও ছিল, দুজনেই রাজি হয়ে গেছে, চলে গেছে। তো যেতে যারা যখনই করছে তারা বট গাছটা যে অঞ্চলটায় আর কি, বা বট গাছটা যেখানে, ওইখানে যেটা হয়েছে যে বট গাছের ওইখানে তারা যখন মানে ওই রাস্তা দিয়ে যখন ক্রসটা করছে, বট গাছটায় ওইখানে তেমন কোনো ছিল না, মানে বট গাছ ছিল একসাথে ওইখানে 3টা। প্রথম বট গাছটা যখন তারা ক্রস করলো তখন তাদের কোনো ওই যে বলছে নিজেরাই হাসাহাসি করছিল যে এখানে তো আসলে কিছু নাই, কেন মানুষ এগুলা বলে। দ্বিতীয় বট গাছটার ওইখানে তখন তারা তখনও দেখছে ওইখানে তেমন কিছু কোনো ওই রকমের এমন কিছুই ঘটে নাই বা ঘটছে না যে যার কারণে মানুষ ভয় পাচ্ছে বা ভয় পাবে এরকমের কিছু একটা নিজেরাই করছে, যে মানুষ শুধুই এরকম একটা কেন করছে আর কি। তৃতীয় বটগাছটা যখন যাচ্ছে, তৃতীয় বটগাছটার আগে তারা ঠিক ওইখানে দেখছে যে এইখানে একজন মহিলা মানুষ দাঁড়ানো আছে, যে তাদের আলোতে দেখা যাচ্ছে যে সাদা কাপড়ে পরা একজন লোক, তার চুল খোলা, চুলগুলো উঠছে। তো তারা তো মনে করছে হয়তো অন্য কোনো মানুষ, কিন্তু চিন্তা করছে এই রাতে এখানে কে, এই এত রাতে তাও একজন মহিলা মানুষ, গ্রামের ওই পরিবেশটা একটা মানে একেবারেই গ্রাম্য একটা পরিবেশে অত রাতে কোনো মহিলা থাকাটা আসলে ওই সময়ের জন্য কল্পনাও মানে থাকে না। তারপরও তারা আগাচ্ছে। তারপর একটু মানে যেটা হচ্ছে গিয়া ওই রাতে ওটা দেখে একটু ভয় পেয়েছে, মানে আব্বুদের যে কথা ছিল যে না একটু ভয় পেয়েছি, কারণ একেবারেই আনওয়ান্টেড একটা সিচুয়েশন, যে এই রাতে এই জায়গায় মহিলা মানুষ, তো এখনকার মতো তখন সিচুয়েশন না, তো খুবই একটা ইসের ব্যাপার। তারপর তারা আগাচ্ছে, হয়তো কেউ হতেই পারে যে হয়তো অনেক বের হয়ে গেছে যে এখন বাড়ি যাবে এরকম দাঁড়ানো। তো যখন আস্তে আস্তে কাছে গেল, দেখলো আসলে ওইখানে তারা যেখানে মনে করছে যে ওই মহিলাটা আছে, মহিলাটা আসলে সেখানে নেই। তারা গেছে, তারা মহিলাটা নেই। তো তারা দুজনে ভাবলো যে আসলে ভুল করছে বা ভুল লিখছে। তারা একটু তারা আবার সামনে আগানোর পরে যে বট গাছটা যখন ক্রস করলো, বট গাছটা ক্রস করার পরে যে তাদের মতে যে বট গাছ তো সাধারণত অনেকখানি ছড়ানো থাকে, যে ইসের যেটা মানে অনেকখানি বিস্তৃত যে অংশটা, উপরের অংশটা, তো লাস্ট যেই অংশটা, লাস্ট যে বর্ডারটা, ওইখানে যাওয়ার পরে তারা মানে আবার সামনে দেখলো যে ওই লাস্ট বর্ডারের আগে, যে লাস্ট বর্ডারের ওইখানটায় কিছু একটা আছে, সে ওই আগের অবয়বের মতো একজন মহিলা দাঁড়ানো আছে, এবং তার চুলগুলো উঠছে। এবার চুলগুলো যে উঠছে এটা দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে, কিন্তু ওই পরিমাণ কোনো বাতাস নাই যাতে আসলে চুলগুলো উঠতে পারে বা এরকমের কিছু একটা অবস্থা আর কি। তো তারা এবার একটু ভয়ই পায়। তারপরও যেহেতু এছাড়া অল্টারনেটিভ আসলে রাস্তাও নাই, যেহেতু রাস্তা 2টা ছিল, একটা ইসের জন্য, আর ওই পাশটা ছিল আবার মানে খালের পাশ। আচ্ছা, মানে গ্রামের রাস্তার এই পাশে একটা, মানে খালের এই পাশে একটা রাস্তা ছিল, ওই পাশে একটা রাস্তা ছিল, সাঁকো দিয়ে পার হতে হতো, এরকম একটা রাস্তা ছিল আর কি। তো তারা ব্যাক করবে, যে এখন ওই যে ভয়ে পিছনে ব্যাকও করতে পারছে না, তো নিজেরা চিন্তা করলো ওকে তাহলে আমরা একটু সামনে আগাই, আসলে ও কি দেখি। যখন ক্রস করছে তখন দেখতেছে যে ওই যে মহিলা, ওই অবয়বটা তাদেরকে বলতেছে এদিকে আয়,
সে ওই জায়গায় দাঁড়ানো, বাট তাদেরকে বলছে এদিকে আয়। হ্যাঁ, এটা দুজনেই শুনছে। শোনার পরে তারা করছে কি, মানে সেটা যেটা বলছে যে কোনো কিছু চিন্তা করে না করে ওই যে হাতে যে মানে তাল নিতে গেছে, সেই তালটা তারা রেখেই দৌড় দিছে, একেবারেই ভোদৌড়। তো ভোদৌড় দেওয়ার পরে যেটা হচ্ছে, ওইটা কিন্তু আসলে তারাও দৌড় দিছে, কিন্তু ওই দিকটা আসলে তাকে ছাড়ে নাই। সে এমন একটা এসে যে তারা যতই যাচ্ছে না কেন আস্তে আস্তে মনে হচ্ছে যে ওটা বড় হচ্ছে, ওটা যেভাবেই যাচ্ছে না কেন মনে হচ্ছে যে ওটা বড় হচ্ছে, ওটা যে নিজের জায়গা ছাড়ছে বা তার পিছনে আসছে এরকম না, ওটা মনে হচ্ছে যে আস্তে আস্তে বড় হচ্ছে। বড় হওয়ার যে মনে হচ্ছে যে তার চুলগুলো উঠছে, এরকমের কিছু। তো এরপরে দেখলো কি, হঠাৎ করে ওইটা যে বড় হচ্ছে ওটা সামনে চলে গেছে, সামনে কোনো এক জায়গায় দেখা যাচ্ছে। এখন সামনে যে দেখা যাচ্ছে সেটা তারাও এখন তো আরো একটাই আছে। এখন যেটা চিন্তা করছে যে এই মানে ওই যে সীমানাটা দেখাচ্ছে, যে সীমানাটায় ওটা দাঁড়ানো আছে, ওই সীমানা থেকে পার হলেই তাদের বাড়ি। তো বলছে যে এদিকে আয়, ওই যে ওখানে ওই সময় কিন্তু কোনো অবয়ব দেখা যায় না, মানে তাদের কোনো মুখ অবয়ব সেটা দেখা যায়, শুধুমাত্র শব্দটা শোনা গেছে যে এদিকে আয়, এরকম একটা শব্দ শোনা গেছে। এরপরে তারা ওই যে কি করছে, এর ওইখান থেকে আবার যে রাস্তাটা ছিল, যে ওই যে ওখানে যে জায়গায় দাঁড়ানো ছিল, যে সামনে যে অবয়বটা দেখছে, ওইটার আগে একটা রাস্তা ছিল। রাস্তার ওইটা ঠিক রাস্তা না, গ্রামের ওই যে মাঠের ভিতর থেকে একটা মানে ওইটাকে আল বলা হয় আর কি, একটা ওই যে বিভিন্ন জমির যে আলপথ, হ্যাঁ আলপথ, সংযোগস্থল আর কি। তারা করে কি, রাস্তা থেকে নেমে ওই রাস্তা থেকে দৌড় দেয় আর কি, যাতে ওটা কাছে না যাওয়া লাগে। তো ওই দিক থেকে গিয়ে তারা ওই যে দৌড় দিয়ে করে চলে যায়। এরপরে যে বাড়ির যে সীমানা, ওই সীমানায় যখনই পৌঁছায়, এরপরে ওইখান থেকেই সে শব্দ হয় যে আসলি না আজকে, এরকম একটা শব্দ হয় যে মানে এটা গ্রাম্য ভাষা ছিল আর কি, হয়তো ওইভাবে বললাম যে এরকম একটা ব্যাপারটা এমন যে আজকে বেঁচে গেলি, হ্যাঁ অনেকটা ওরকমের, যে আজকে আসলি না এরকমের একটা শব্দ ছিল আর কি। তা আমার যেটা মানে শোনা আর কি, এরকম আসলি না, আমাদের গ্রামের ভাষা যদি বলি আইলি না আজকে আর কি, এরকম একটা শব্দ আসে আর কি, ঠিক আছে। তো এরকমের। তো পরবর্তীতে যাওয়ার পরে দুজনই অসুস্থ হয়ে যায়, ওই যে ভয়টা পায়, ভয়ের কারণে দুজনই অসুস্থ হয়। অসুস্থ হওয়ার পরে যেটা হচ্ছে, তারা তাদের ভাষ্যমতে যে একটা জ্বরে আক্রান্ত হয়, জ্বরে পড়ে, হ্যাঁ জ্বরে পড়ে। কিন্তু আমার এই ছিল গিয়া যে ওইখানে যে বাবার কথা মতো যে আমাদের যে বাড়িটা, তো গ্রামের বাড়িতে আগে একটা প্রচলন ছিল, নতুন বাড়ি যদি কেউ করে বা নতুন ঘর যদি করে, বিভিন্ন দোয়া পড়ার মাধ্যমে ওটা আটকে রাখে, বেঁধে রাখা, যেটাকে বলা হয় বাড়ি বন্ধ করা, ওইরকম একটাই ছিল। আমাদের বাড়ি নাকি ওই রকম বন্ধ করাই ছিল ইসের মতো। তো ওই যে সীমানাটা যখন পার হয়ে গেছে ওই রাস্তা থেকে, তো ওটা আর ওই এটাকে ধরতে মানে তাদেরকেই করতে পারে না। কিন্তু ওই যে ভয়ের জন্য এই হচ্ছে, পরবর্তীতে ওই যে জ্বর আস্তে আস্তে নাকি বাড়তে ছিল আর কি, ওটা কম ছিল না, আস্তে বাড়তে ছিল। এরপরে আমার দাদু, সে আবার নিজেই মৌলবী ছিলেন আর কি, তো ঝাড়ফুঁক করতেন। তো সে পুরো ঘটনা শুনছে, যখন তারা ঘটনা শুনছে, তখন আবার তাদের দুজনকেই তাদের শরীর বেঁধে দেওয়া, যেটা বলেছে গা বন্ধ করা, তারা ওই গা বন্ধ করে দিয়েছে দুজনকেই। আবার পানি পড়া বা ওই ইনিশিয়েটিভ যেগুলো ছিল ওইটাই করছে। এরপরে তারা 8 থেকে 9 দিন বা এরকম একটা সময়ের পরে তারা সুস্থ হয়ে যান এবং এই করছে। কিন্তু এই যে এরপরে যে ওই তাবিজটা দিয়েছিল, বলা মানে এরপরেই ছিল যে ওটা নাকি ওই যে কথাটা, এবং ওইটার পরে যেটা শুনেছে, ওই বট গাছের নিচে, যেটা হচ্ছে যে বট গাছের নিচে কোনো একটা, তখন ওই বট গাছটা ওইভাবে ছিল না, কোনো একজন মানে মানুষকে কবর দেওয়া হয়েছিল, যে হয় না অনেকে যে কবর দেওয়ার পরে ওইখানে যে শর্টকাটের জন্য রাস্তা হয়ে যায়, ওরকমের কিছু একটা, ওই যে গ্রামে একটা ভাষা প্রচলিত, সারা বাড়ি একটা টার্ম আছে কিন্তু, তো ওইটা ছিল নাকি ওই রকমের একটা। তো পরবর্তীতে ওইখানে ওই যে অনেকদিন না করার কারণে ওইখানে হয়তো বট গাছগুলো আস্তে আস্তে বেড়ে ওঠে, ওই কারণে ওই জায়গাতে এমনিও মানুষজন যেত না আর কি, রাস্তা থাকলে ওইখানে মানুষজন যেত না আর কি।
কিন্তু ওই যে শর্টকাট হয়তো দেখা যাচ্ছে কেউ কেউ যেত, কেউ কেউ এই কোনো সন্ধ্যার পরে কেউ যেত না ওই রকমের। তো ওইখানে নাকি ওই যে কোনো একজনকে ওই রকমের মানে দাফন করা হয় তার ইসের জন্য, এবং ওই দাফন যে করা হয় ওটা স্বাভাবিক মৃত্যু ছিল না, ওটা ছিল গিয়া অপমৃত্যু। অপমৃত্যু বলতে ডাকাতরা যে গ্রামে যখন ছিল ডাকাতরা বাড়ি ডাকাতি করতে আসছিল, তো বাধা দেওয়ার কারণে ওই মহিলাটাকে মানে দায়ের কোপে, যে বড় দা ছিল যেগুলো রামদা বলে আর কি, ওটার কোপে উনি মারা যান আর কি। তো ওই যে অপমৃত্যু ছিল এর মানে ইসের ওইটার নাকি ওই রকমের একটা অশরীরী ছিল এরকম একটা বলছে। তো পরবর্তীতে বলা হয়েছে, এবং এর পরে যেটা হয় যে ইনিশিয়েটিভ নেওয়া হয় যে ওইখান থেকে গিয়ে ওই যে মানে বটগাছ তিনটা, ওই বটগাছ তিনটাও বেঁধে দেয় আর কি, বটগাছ তিনটা বেঁধে দেয়। এরপরে তাদের সাথে যে ছিল ওই রকমের ইনসিডেন্ট, হয়তো ছোটখাটো ইনসিডেন্ট হয়েছে, কিন্তু ওই জায়গাটা আসলে সবাই অ্যাভয়েড করে যেত, ওই কারণে ওইভাবে তেমন আর ঘটনা ঘটেনি আসলে। ধন্যবাদ তানিম, আপনি আমাদেরকে ঘটনা শুনিয়েছেন। যারা আমাদের সঙ্গে আছেন, যারা মনের চোখে কৃষ্ণ বালকের কথার সঙ্গে ছবি আঁকছেন বা তানিমের কথার সঙ্গে ছবি আঁকছেন, তাদের একটু ধৈর্য পরীক্ষা দিতে হবে। আমাদের বিরতির সময় হয়েছে, আমরা এই বিরতির পরে যখন ফিরে আসব তখন রাত 1টা পর্যন্ত আমরা আর কোনো বিরতি নেব না। আপনাদের পাঠানো SMS, আপনাদের পাঠানো কমেন্টস এবং আপনাদের পাঠানো নানা রকম বক্তব্য মন্তব্য সেগুলো শোনাবো। তার সঙ্গে সঙ্গে রহস্যের সন্ধান তো করবই আমরা। ছোট্ট বিরতি, ফিরছি। শেষ বিরতির বাধা টপকে আবারও স্বাগত কৃষ্ণ বালকের জগতে, তাবিজের জগতে এবং রহস্যের অন্যরকম জগতে। যারা আমাদের সঙ্গে আছেন, যারা আমাদের সঙ্গে থাকবেন রাত 1টা পর্যন্ত, তাদের কথা একটু বলতেই চাই, কারণ অনেকক্ষণ ধরে আমরা ঘটনা শুনেছি তানিমের কাছ থেকে। সেটিতে রহস্য যেমন আছে, সেটিতে তেমনি আসলে ওঠানামা আছে, আছে নানা রকম বাঁক, নানা রকম ঘটনার অন্য ঘটনা। আমরা একটু SMS পড়ি। আমাদের যারা ফেসবুকে আমাদের কমেন্টস করেছেন তাদের কথাগুলো একটু বলতে চাই। শিফা বিনতে রবিউল প্রায় আধা ঘন্টা আগে আমাদের লিখে পাঠিয়েছেন যে অনেক দিন অপেক্ষার আজ অবসান হলো, মনের চোখে দেখছি, কান পেতে শুনছেন তিনি আমাদেরকে। শাকিল হোসেন সাজু আমাদের সঙ্গে আছেন লালবাগ থেকে, তিনি বলছেন যে হেডফোনের সমস্যা, তাই একটু কথা শুনতে কষ্ট হচ্ছে মনে হয়। অনন্ত কুমার সাহা জানতেই চান যে আসলে আমি কোন দলের সাপোর্টার, আর্জেন্টিনা নাকি ব্রাজিল, এই দুটির মধ্যে যে কোনো একটি, এবং আপনি যাকে সাপোর্ট করেন আমিও তাকেই সাপোর্ট করি বলে মনে হচ্ছে। হোসাইন রাজু আমাদের সঙ্গে আছেন, তিনি একা একা শুনছেন লাইট অফ করে, তার কথা বলেছি আমরা। আর আসলে রাতের আলো তিনি আমাদের সঙ্গে আছেন, তিনি তার নাম সাজ্জাদ, টাঙ্গাইল থেকে শুনছেন, মধুপুর থেকে বলছেন। তিনি আজকে আমাদেরকে প্রথম SMS করেছেন, অনেক অনেক ভালো লাগছে আপনাদের এই প্রোগ্রাম, তিনি তাবিজকে ভালোবাসা দিয়েছেন। এমনি শাকিল হোসাইন বলেছেন যে সোনারগাঁ থেকে তিনি শুনছেন আমাদেরকে এবং তাবিজকে তিনি অনেক বেশি ভালোবাসেন। এমডি শাকিল হোসাইন তিনি আমাদের সঙ্গে আছেন সোনারগাঁ হোসেনপুর থেকে। এমডি জাহিদ তিনি বলেছেন তিনি এবং তার বন্ধু শুনছেন, বাট ভয় লাগছে না। এটি 1 ঘন্টা আগে পাঠিয়েছিলেন, ঢাকা ইউনিভার্সিটিতে তিনি পড়েন। নিশ্চয়ই যখন আপনি এখন শুনছেন বা একটু আগে শুনেছেন, কিছুটা ভয়, কিছুটা ভীতি, কিছুটা অনুভূতি তো আপনার ভেতরে কাজ করেছে বলে মনে হয়। যাই হোক, বাকি সময় তো আপনি আমাদের সঙ্গে আছেন, যখন থাকবেন তখন নিশ্চয়ই বুঝতে পারবেন যে আসলে কোন রকম রহস্যের ঘটনা আমরা বলার চেষ্টা করছি, কোন রহস্যের সন্ধান আপনারা করছেন। পারভেজ আমাদের সঙ্গে আছেন। ভাই আজকে প্রথম কমেন্ট করলাম, খুব ভয় লাগছে, শুধু আপনার স্টোরি। আমাদের সঙ্গে আছেন আজিম মল্লিক, তিনি বলেছেন যে ভাই আমি এবং আমার ফুফাতো ভাই জীবন মিলে একসঙ্গে তিনি আমাদেরকে শুনছেন। আজিম মল্লিক তিনিও আমাদের সঙ্গে আছেন। আসিফ আল আকাশ মির্জাপুর থেকে আমাদের সঙ্গে আছেন। অপেক্ষার প্রহর তিনি আমাদের সঙ্গে আছেন, তিনি আমাদের নতুন লিসেনার। অদিত যারা তিনি আমাদের সঙ্গে আছেন। টাঙ্গাইল থেকে সবুজ তিনি মাত্র SMS করেছেন। অনেকে আমাদের স্টুডিওতে আসতে চান এবং তারা বলেন যে আসলে এখানে আসতে হলে কি করতে হবে। তার জন্য একটাই পরামর্শ, আপনারা যে ঘটনাটি আমাদের কাছে বলতে চান বা যে ঘটনাগুলো আপনি আমাদের কাছে বলতে চান, তারা আপনারা আমাদের ফেসবুকে ইনবক্স করতে পারেন এবং ইনবক্সে আপনারা একটু ধারণা দেবেন যে আসলে কি বলবেন আপনি আমাদের কাছে, সেইটি আমরা আসলে বিবেচনা করব। আপনারা এখানে আসতে পারবেন কি, এখানে আসতে পারবেন বা পরে আসতে পারবেন।
আমরা একটু রহস্যের দিকে যাই। কৃষ্ণবালক বলেছিল যে কৃষ্ণবালক আপনাদেরকে আজকে বেশ কয়েকটা ঘটনা শোনাবে। সময় ফুরিয়ে যাচ্ছে, তারপরেও চেষ্টা করে দেখি, কারণ আমাদের সঙ্গে তানিম আছেন, তার কাছেও শুনবো হয়তো বা শেষের দিকে একটা কিছু, মানে একটা বর্ষার গল্প মনে পড়েছে, একটা বৃষ্টির গল্প, একটা বর্ষার গল্প, একটা অন্যরকম সন্ধ্যার গল্প। ব্যাপারটা এমন যে একটা ছেলে বিশ্ববিদ্যালয়ে পড়ে, ধরুন সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে, মানে বস্তুবাদ, যার ভিতরে আসলে যুক্তি ছাড়া আর কোনো কিছুই কাজ করে না। তার বাড়ি বরিশালের কোনো একটা জায়গায়, তানিমদের এলাকাতেই হবে হয়তোবা, বা আশেপাশে কোথাও। তো ওখানে তো নৌপথ, নদীপথ আর খাল বিলে ভরা, যে কারণে ধরুন তার বাড়িও খুবই প্রত্যন্ত একটা জায়গায়, জায়গার নামটা আমি মনে করতে পারছি না, মনে করতে পারলে বলতে পারতাম। এটি আমার ইউনিভার্সিটি লাইফে শোনা একটা ঘটনা, এবং ওই বন্ধুর মুখ থেকেই শোনা ঘটনা, এবং তিনি আমার বন্ধু, জানি না সে শুনছে কিনা এখন। তো আমরা তো ঈদের ছুটির সময় বা বিভিন্ন রকম ছুটির সময় তো বাড়ি যাই, কিন্তু মাঝে মধ্যে ওই যে সামার ভ্যাকেশনে আমাদের একটা লম্বা ছুটি হতো। তো সে সময় আসলে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের ছেলে মেয়েদের জন্য বাড়ি যাওয়া সহজ, কারণ তখন তাদের তেমন কোনো কাজ থাকে না। তো ঘটনাটি আমাদের সেকেন্ড ইয়ারে ঘটেছিল। তো লম্বা ছুটি থাকে প্রায় 20 দিন 25 দিনের মতো, সে সময় সবাই আমরা বাড়ি যেতাম মোটামুটি। তো ঘটনাটি বাড়ি থেকে আসার পরে যার কাছ থেকে শোনা, সে বলছে এরকম, নর্মালি ধরেন লঞ্চে করে সে ঢাকা থেকে নির্দিষ্ট টার্মিনালে নেমেছে, সেখান থেকে নামার পরে সে বাড়ি পর্যন্ত যাবে, তেমন তার চেনা জানা পথ, এবং সেখান থেকে যাওয়া একটু ঝামেলা, কারণ তার ওখানে ফিরতে ফিরতে অনেক রাত হয়ে গিয়েছিল। সে সম্ভবত বিকেল 5টার যে লঞ্চ সেটিতে উঠেছে, এবং তার মানে 3টা বা 4টার দিকে সে নেমেছে আর কি। তো নর্মালি অনেকে ঘাটে ওয়েট করে, ভোর হওয়ার পর সেখান থেকে যায়, কিন্তু সে ভেবেছে যে না, আমি তো বাড়ি চিনি, সো আমার কোনো সমস্যা নয়। আগে বলেছি সে যুক্তিবাদী মানুষ, ফিজিক্সে পড়া। তো সে যখন রাস্তায় নেমেছে, একটু বর্ষাকাল বর্ষাকাল ভাব ছিল আর কি, মানে এরকমই বৃষ্টি বৃষ্টি একটা ব্যাপার। নামার পরে সে হাঁটছে, কিছু দূর যাওয়ার পর একটা স্ট্যান্ডের মতো জায়গা আছে, যেখান থেকে তাকে একটা রিক্সা নিতে হবে অথবা ভ্যানে করতে হবে। সেখান থেকে যাওয়ার পর একটা ছোট্ট নদীর মতো আছে, সেটা নৌকায় পার হতে হয়। আবার অনেক সময় শুকনো মৌসুমে নৌকাও লাগে না, মাঝখান থেকে হেঁটেই পার হয়ে যাওয়া যায়। নৌকাগুলা তখন ঘাটে বাঁধা থাকে, সেটি রাস্তার মতো হয়ে যায় শুকনো মৌসুমে। কিন্তু বলেছে আগে বর্ষা বর্ষা একটা ভাব, বৃষ্টি হচ্ছে। তো সেই সময় সে আসলে সেখান থেকে নেমেছে, হাঁটতে হাঁটতে সামনের দিকে এগুচ্ছে। এর মধ্যে হঠাৎ করে টিপ টিপ বৃষ্টি পড়া শুরু করেছে। তো যখন 3টা বা 3:30 বা 4টার দিকে, তো আসলে বৃষ্টি পড়লে তো ভেজে ছাড়া কোনো উপায় নেই, কারণ তখন তো আপনি কাউকে সঙ্গেও পাবেন না যার হাতে ছাতা আছে, এরকম কিছু একটা আর কি। তো সে হাঁটছে, এবং তার মোটামুটি সে ধারণা করে নিয়েছে যে বাসায় যখন সে পৌঁছাবে তখন ঝুম বৃষ্টিতে ভিজে মোটামুটি কাক ভেজে হয়ে সে ঘরে ফিরবে। তো কিছু তো যাওয়ার পরে জায়গাটা একটু ফাঁকা, শুনশান। সে দেখে যে আসলে পেছন দিক থেকে মানে কেউ একজন আসছে, এবং তার মাথায় একটা ছাতা। তো সে খুবই মানে উৎফুল্ল হয় যে অন্তত বৃষ্টির হাত থেকে বেঁচে গেলাম এই মুহূর্তে আর কি। তো লোকটা যখন তার কাছাকাছি আসে, ওই সময় তো আসলে অন্ধকারই থাকে না, তখন তো আসলে ভোর হয়নি, আধো আলো আধো অন্ধকার, আকাশে মেঘ, বৃষ্টি করছে, মানে কাউকে আসলে চেহারা দেখা খুব মুশকিল, অবয়ব আকৃতি এগুলো বোঝা যায়। তো সে দেখে যে একটা মোটামুটি মাঝ বয়সী একটা মানুষ, তার মুখে এক ধরনের লম্বা কাঁচা পাকা দাড়ির মতো আছে। তো তিনি তাকে বলেন যে চাচা, আমি তো বাড়ি যাচ্ছি, এরকম বৃষ্টিতে ভেজে গেলাম। তো সে কোনো রকম কোনো কথা টথা না বলে তার দিকে শুধু ছাতাটা আগায় দেয়। তো তিনি এবং সেই লোক, মানে আমার বন্ধু এবং সেই লোকটা একই ছাতার নিচে করে হাঁটছে। তো এরকম একটা মুহূর্তে মানুষ তো কথাবার্তা বলতে বলতে সামনে আগায়, কারণ দুটো অপরিচিত মানুষ একসঙ্গে একই ছাতার নিচে কথা না বললে তো ব্যাপারটা কেমন লাগবে। তো সে যখন ছাতার নিচে আসে, তখন তার এক ধরনের একটা মানে কটু গন্ধ নাকে এসে লাগছিল। তো তার ধারণা এরকম যে হয়তোবা গ্রামের মানুষ মানে পারফিউম টারফিউম খুব একটা ইউজ করে না, যে কারণে হয়তোবা পরিশ্রমজনিত কারণে পোশাক এক ধরনের ময়লা আছে, ঘামের গন্ধটা খুব তীব্র হচ্ছিল ধীরে ধীরে আর কি। তারপরে সে নানা রকম প্রসঙ্গ টানছিল, বলছিল আমি তো বিশ্ববিদ্যালয়ে পড়ি, আমি আসছি, এরকম ব্যাপার, এটা সেটা অনেক কিছু বলার চেষ্টা করছিল। তো সেই লোকটা কোনো জবাব
দেয় না। তিনি শুধু শোনেন এবং মানে হা কিছুই করেন না। তার নাকে কিন্তু সে গন্ধ এখনো লাগছে, এটা পচা পচা গন্ধ। তো এই করতে করতে তারা সেই যে মানে বাজার, সেই বাজারের কাছে পর্যন্ত এসে পৌঁছেছে এবং তখন খুবই দুর্ভাগ্য তার, সে আসলে কোনো রিক্সা ভ্যান কোনো কিছুই পায়নি। তখন সে তাকে অনুরোধ করে যে চাচা আপনি যদি আমাকে আরেকটু নদীর ঘাট পর্যন্ত এগিয়ে দেন তাহলে হয়তো বা আমি আরেকটু নিরাপদে বাড়ি ফিরতে পারবো। তো তিনি যখনও কোনো কথা না বলে তার সঙ্গেই হাঁটা শুরু করে, যাচ্ছে তারা। তো নদীর ঘাট পর্যন্ত যখন যে পৌঁছায়, গন্ধ সেটা কিন্তু নাকে এখনো লেগেই আছে। যখন সে দেখে যে দূরে একটা নৌকাটা আসছে তার দিকে, নৌকা বাইতে বাইতে আসছে আর কি। তারপরে তার কাছ থেকে সে বিদায় নেওয়ার জন্য হাতটা বাড়ায়, মানে হ্যান্ডশেক করে বিদায় নেবে আর কি। তো হ্যান্ডশেক করে যখন তার কাছ থেকে বিদায় নিচ্ছে তখন একটু তো ভোর ভোর হয়েছে, মানে একটু আলো আলো আর কি। তখন সে তার মুখের দিকে তাকিয়ে দেখে যে একটা মানুষের মুখ যদি পচে যায়, মানে ধরেন মুখের মধ্যে পচন যদি ধরে, তাহলে তার যে ধরনের আকৃতি হয়, মানে তার নাকটাকে যেন খেয়ে ফেলেছে, তার গালের দিক দিয়ে পুঁজ গড়িয়ে গড়িয়ে পড়ছে। তখন সে বুঝতে পারে যে ওই পচা গন্ধ তার কাছ থেকেই আসছিল। এবং তিনি যখন হাতটা তার দিকে বাড়ায়, সেই লোকটাও তার দিকে হাত বাড়ায়, কিন্তু হাতে আসলে কোনো মাংস ছিল না, একটা কঙ্কালের হাত। তখন তো আর তার কোনো সেন্স খুব একটা কাজ করছে না, মানে তখন তার আসলে পড়িমড়ি করে বাঁচার একটা উপায়, যে সে কিভাবে সেখানে যে পৌঁছাবে, সে নৌকায় কিভাবে যায় পৌঁছাবে। তো হ্যান্ডশেক বাদ সে ওখান থেকে একটা দৌড় দেয়, দৌড় দিয়ে সে নৌকার ঘাট পর্যন্ত আসে এবং এর মধ্যে নৌকাটা ঘাটে ভিড়েছে। ঘাটে ফেরার পরে সে নৌকায় উঠছে, সে থতমত করে কাঁপছে আর কি। তো নৌকার মাঝে থেকে জিজ্ঞাসা করে যে কি হয়েছে বা কি অবস্থা। তখন সে তাকে ব্যাপারটা বলে। কেবল আপনি কি পাগল, এত রাতে ওই রাস্তা দিয়ে আসে? তো বলছে আমার তো কোনো সমস্যা নাই, আমি তো এই এলাকার এরকম হ্যান অনেক কিছু বলছে। আপনি এলাকার হন না যেখানকারই হন, আপনি ঠিক যে সময় ওই জায়গা দিয়ে আসছেন ওইখানে একটা পুরনো গোরস্থানের মতো আছে আর কি। তো মানুষ বলে যে আসলে গোরস্থানে মানে অনেকগুলো বেওয়ারিশ লাশ কবর দেওয়া আছে, যে ধরো নৌকায় ডুবি হয়েছে, লঞ্চ ডুবি হয়েছে, এরকম অনেক রকম অপমৃত্যুর কারণে সেখানে বেশ কয়েকটা লাশ দাফন করা আছে, যে লাশগুলো আসলে কার, কিভাবে মৃত্যু হয়েছে, কোথায়, তার সম্পর্কে আসলে খুব বেশি জানাশোনা নেই মানুষের। আপনাকে তো লাশ পেছনে ধরছিল আর কি করে যায়। এবং যখন আমরা ঈদের ছুটি শেষ করে ঢাকায় ফিরে আসি, মানে ভ্যাকেশন শেষ করে, তখন সে বলে বন্ধু আমি আসলে একটা জিনিস কোনোভাবে মেলাতে পারছিলাম না, যে আমি একটা মানুষের স্মেল পাচ্ছিলাম শুরু থেকে, একটা পচা দুর্গন্ধ যুক্ত একটা স্মেল। এবং আমার যদি হ্যালুসিনেশন হতো তাহলে তো মানে এটা আমার আগেই শুরু হতো। আমি একদম 11th আওয়ারে গিয়ে আমি যখন তার দিকে তাকালাম, আমি ওই চেহারাটা এখন পর্যন্ত ভুলতে পারি না। সে এত বেশি ভয় পেয়েছিল। এবং ওই মানে সে বলছে বাড়িতে যখন ছিলাম তখন আমি ওয়াশরুমে একা যেতাম না, কাউকে দূরে দাঁড় করে রাখতাম বা পাশে দাঁড় করে রাখতাম। এবং বিশ্ববিদ্যালয়ে আসার পরও তার প্রায় 1-1.5 মাস লেগেছিল যে এই ঘটনা থেকে তাকে বের হওয়ার জন্য, যে ট্রমাটাইজড অবস্থার মধ্যে সে ছিল আর কি। তো এরকম ঘটনা যদি আসলে আপনার সঙ্গে বা আমার সাথে ঘটে, এরকম বাস্তবতার মুখোমুখি যদি আপনি হই, তাহলে আসলে তখন যুক্তি কাজ করে না। তখন যুক্তির হাত থেকে মুক্ত হয়ে মানুষের ভেতরে আসলে সেই চিরচেনা যে ভীত, সন্ত্রস্ত এক ধরনের অভিমানী মানুষ আছে, সেই আসলে ভয় পায়।